আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আছি আলহামদুলিল্লাহ। তো আমরা পড়তেছি হচ্ছে অধ্যায় 12 জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি। এই অধ্যায়টার উপর আমরা প্রথম লেকচার শেষ করেছি। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় লেকচার। প্রথম লেকচারের মধ্যে টোটাল অধ্যায়টার মধ্যে আমরা হচ্ছে ডিএনএর গঠন, আরএনএর গঠন, ক্রোমোজোমের গঠন, হ্যাঁ, তার মানে বংশগতি সম্বন্ধে একটা বেসিক ধারণা আমরা নিয়েছি। আর আজকে দ্বিতীয় লেকচারে হচ্ছে আমরা কি আলোচনা করব? আমরা হচ্ছে জিন নিয়ে আলোচনা করব, তারপরে হচ্ছে জিনের প্রকারভেদ, তারপরে হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র, তারপরে আমরা আলোচনা করব হচ্ছে ডিএনএ প্রতিলিপন বা ডিএনএ অনুলিপন, এবং হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে ডিএনএ টেস্ট। ঠিক আছে, এই টপিকগুলোই একেবারে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেরি না করে চলো আমরা শুরু করি। আমাদের যে প্রথম টপিক হচ্ছে জিন। তো প্রথমে আসা যাক, জিন কাকে বলে। তো জিন রিলেটেড কোশ্চেনটা আমাদের আগে ক্লিয়ার করতে হয়। তোমরা জানো যে আমি সবসময় আগে প্রশ্নটা ক্লিয়ার করার চেষ্টা করি, কারণ হচ্ছে আমাকে যেটার ওপর ভিত্তি করে আমার ফলাফল হবে, আমার রেজাল্ট হবে, সেটা কিন্তু কোশ্চেন দেখে দেখে আমাকে উত্তর করতে হবে। আগে আমাকে কোশ্চেন বুঝতে হবে। তো জিন থেকে প্রাথমিকভাবে বড় কোনো প্রশ্ন নাই। একটা খ নাম্বার প্রশ্ন হইতে পারে, খ নাম্বার প্রশ্ন, অথবা শর্ট কোশ্চেন হইতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন হইতে পারে, শর্ট কোশ্চেন, অথবা এমসিকিউ। ঠিক আছে, তার মানে জিন থেকে ঘ নাম্বারে আসার মতো কোশ্চেন হওয়ার সম্ভাবনা খুব কম, অথবা কি হবে, এমসিকিউ হবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখন সরাসরি প্রথমে চলে যাব যে জিন কাকে বলে। এটা হলো আমাদের প্রথম একটা ক নাম্বারের প্রশ্ন, সেটা হচ্ছে কি, জিন কাকে বলে। তো আমরা সবাই জানি, তো জিনটা কি আমরা সবাই জানি বলতে ভুল, অনেকেই পড়ে নাই। তো জিন হচ্ছে কি, জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক। জীবের দৃশ্যমান অথবা অদৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একককে জিন বলা হয়। দেখো, তো আমার ভিতরে যা যা প্রকাশিত অবস্থায় আছে, যেমন আমার নাকটা কেমন, আমার গায়ের রং কেমন, আমার হচ্ছে চুলের প্রকৃতিগুলা কেমন, আমার চোখের রং কেমন, এই যে বৈশিষ্ট্যগুলা, আমি কিভাবে কথা বলি, আমার উচ্চতা কেমন, এই যে আমার ভিতরে যতগুলা বৈশিষ্ট্য আছে, যেটা তুমি দেখতে পারতেছো, এই বৈশিষ্ট্যগুলা হচ্ছে দৃশ্যমান। শুধু কি এই বৈশিষ্ট্যগুলাই আমার মধ্যে আছে? না, এরকম সেম মিনিমাম আরও এতগুলা বৈশিষ্ট্য আছে যেটা আমার ভিতরে গোপন অবস্থায় আছে, আমার মধ্যে প্রকাশ পায় নাই। আসলে একটা মানুষের মধ্যে অর্ধেক বৈশিষ্ট্য প্রকাশ পায় আর অর্ধেক বৈশিষ্ট্য গোপন অবস্থায় থাকে। এই জন্যই বলা হয়েছে জীবের দৃশ্যমান এবং অদৃশ্যমান বৈশিষ্ট্যের একক। তা আমার ভিতরে অনেক বৈশিষ্ট্য আছে যেটা আমার মধ্যে প্রকাশ পায় নাই, কিন্তু সেটা আমার সন্তানের মধ্যে প্রকাশ পেতে পারে। যেমন আমার বাবার মধ্যে বা আমার মায়ের মধ্যে অনেক বৈশিষ্ট্য থাকতে পারে যেটা আমার সাথে মিল, অর্ধেক বৈশিষ্ট্য মিল, বাট অনেক বৈশিষ্ট্য আছে আমার ভিতরে প্রকাশ পেতে পারে যেটা আমার বাবার মধ্যে ছিল না, আমার মায়ের মধ্যে ছিল, গোপন অবস্থায় ছিল, বাবার মধ্যে সরাসরি বৈশিষ্ট্য প্রকাশ পায়নি। যেমন আমি একেবারে সিম্পলভাবে উদাহরণস্বরূপ একটা উদাহরণ দিই যে সবাই বুঝতে পারবে। সেটা হলো, ধরো একজন দম্পতি, হাজব্যান্ড ধরো আমার মতো গায়ের রং শ্যামলা বা কালো, ওয়াইফ সেও শ্যামলা বা কালো, কিন্তু এদের সন্তান একেবারে ফর্সা হতে পারে। এখন এই যে এদের সন্তান একেবারে ফর্সা হতে পারে কেন? এই বৈশিষ্ট্য তো বাবার মধ্যেও নাই, মায়ের মধ্যেও নাই, তাহলে সন্তান কেন ফর্সা হলো? তো ফর্সা বৈশিষ্ট্য কই থেকে আসলো? তোমরা হিসাব করে দেখো, হয় এই যে সন্তানটা হলো তার দাদা ফর্সা ছিল অথবা দাদি ফর্সা ছিল, হয় নানা ফর্সা ছিল অথবা নানি ফর্সা ছিল। নানা নানি পর্যন্ত যদি না থাকে, তাহলে তার বাবা হয় ফর্সা ছিল, যে কোনো একজন ফর্সা ছিল, হয় তার বাবা, তার মা, তার বাবা, তার মা, মানে নানার বাবা, নানার মা, অথবা দাদার বাবা, দাদার মা, দাদির বাবা, দাদার মা, দাদির মা, এই টাইপের কারোর মধ্যে। তো এত বেশি দূর যাইতে হবে না, সাধারণত দাদা দাদি পর্যন্তই মিলে যায়। ঠিক আছে,
তার মানে হলো ধরো ধরো হচ্ছে যে ছেলেটার দাদা, মানে যে সন্তানটা জন্মগ্রহণ করলো এটা একেবারে ফর্সা সন্তান হলো, এই সন্তানের বাবাও শ্যামলা মাও শ্যামলা। তো ফর্সা কেন হলো? দেখা গেল যে এই সন্তানের দাদা একেবারে ফর্সা, তো এই দাদার যে ফর্সার বৈশিষ্ট্যটা এটা তার ছেলের মধ্যে প্রকাশ পায় নাই, গোপন অবস্থায় ছিল, যেটা তার ছেলের মধ্যে যা প্রকাশ পাইল। কথা কি ক্লিয়ার হয়েছে? তার মানে একটা জীবের বৈশিষ্ট্য আমার ভিতরে অনেক বৈশিষ্ট্য যা যা প্রকাশিত আছে আমার ভিতরে এরকম অনেক বৈশিষ্ট্য গোপন অবস্থায় আছে। তাহলে বোঝা গেল যে এই যে বৈশিষ্ট্য প্রকাশ করবে, তাহলে আমাকে জিনের সংজ্ঞার মধ্যে বসে বলতে হবে কি, যে আমি যদি বলি জিনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী, জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একককে জিন বলে, হয়ে যাবে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একককে জিন বলে। এটা জিনের একটা সুন্দর সংজ্ঞা হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যদি স্পেসিফিক এই যে বৈশিষ্ট্য কয় ধরনের হয়? দুই ধরনের হয়। একটা হলো দৃশ্যমান বৈশিষ্ট্য এবং অদৃশ্যমান বৈশিষ্ট্য। তাহলে আমি যদি এক্স্যাক্টলি ক্লিয়ার করে যাই যে দৃশ্যমান ও অদৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একককে, তার মানে এই যে বৈশিষ্ট্যটা কি দৃশ্যমান বৈশিষ্ট্য হয়, অদৃশ্যমান বৈশিষ্ট্য হয়। আমার ভিতরে অনেক বৈশিষ্ট্য আছে যেটা আমার ভিতরে অদৃশ্যমান, আমার মধ্যে প্রকাশ পায় নাই, আমার সন্তানের মধ্যে প্রকাশ পেতে পারে। যেমন একজন কৃষক তার সন্তান ম্যাজিস্ট্রেট হয়, ডাক্তার হয়, ব্রাইট স্টুডেন্ট, ট্যালেন্ট হয়, সুপার ট্যালেন্ট হয়, অথচ বাবারও কোনো পড়ালেখা নাই, মায়েরও কোনো পড়ালেখা নাই। তো এই সন্তান কিভাবে ট্যালেন্ট হলো? ওর ভিতরে যে ট্যালেন্ট যেটা, ওইটা যদিও তার বাবা মায়ের মধ্যে গোপন অবস্থায় ছিল, প্রকাশ পায় না, যদিও বাবা মার মধ্যে ছিল না কিন্তু গোপন অবস্থায় ছিল, যেটা সন্তানের মধ্যে প্রকাশ পাইছে। এই জন্য সন্তান যাই করুক, সন্তান যত বড় হোক, যা করুক, সব কিছুর ক্রেডিট হচ্ছে বাবা মায়ের। কারণ ওই বাবা মার জিন থেকেই সন্তান তৈরি হয়েছে। সন্তানের ভিতরে যত ট্যালেন্ট, সন্তানের ভিতরে যত প্রতিভা, সব কিছুর মূল ক্রেডিট হচ্ছে বাবা এবং মায়ের। এই জন্য সন্তান কখনোই বাবা মাকে ভুলে যেতে পারে না, বাবা মাকে ত্যাগ করতে পারে না। ইভেন বাবা মা যদি অন্য ধর্মেরও হয়, তবুও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এরপরেও বাবা মাকে ত্যাগ করা যাবে না, বাবা মার সেবা যত্ন নিতে হবে যদি অন্য ধর্মেরও হয়। কারণ সন্তান যা কিছু করবে, সন্তানের যা কিছু আছে, আমার ভিতরে যা কিছু আছে, সব কিছু আমার বাবা এবং মায়ের। কারণ আই এম দ্য পার্ট অফ দেম, আমি তাদের শরীরের অংশ। সো আমার এখানে অহংকার গর্বের কিছু নাই, সবই আমার বাবা মায়ের অহংকার আর গর্ব। তো এই যে দৃশ্যমান এবং অদৃশ্যমান, তাহলে বৈশিষ্ট্য হলো দৃশ্যমান হইতে পারে, অদৃশ্যমান হইতে পারে। এখানে মজার একটা বিষয় আছে, জিন হচ্ছে, জিনের প্রকারভেদ যদি আমরা করি, জিন হচ্ছে দুই প্রকার। জিন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে প্রকট জিন, আর একটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। তো বৈশিষ্ট্য পাইলাম আমরা কয় প্রকার? দুই প্রকার, দৃশ্যমান এবং অদৃশ্যমান। যে সকল জিনের জন্য জিনের বৈশিষ্ট্যগুলা প্রকাশ পায়, এই জিনগুলাকে বলা হয় হচ্ছে প্রকট জিন। আর যে সকল জিনের বৈশিষ্ট্যগুলো অদৃশ্য থাকে, প্রকাশ পায় না জীবের মধ্যে, এগুলাকে বলা হয় হচ্ছে প্রচ্ছন্ন জিন। কথা কি বুঝে আসছে? তার মানে আমার ভিতরে অনেক বৈশিষ্ট্য আছে কি প্রকাশ পাইছে, এগুলা হচ্ছে আমার ভিতরে প্রকট অবস্থায় আছে, এই জিনগুলা প্রকট জিন। যে জিনের বৈশিষ্ট্যগুলা প্রকাশিত হয়েছে এই জিনগুলো হচ্ছে প্রকট জিন। আর আমার ভিতরে অনেক বৈশিষ্ট্য আছে গোপন অবস্থায় আছে, যেটা আমার ভিতরে প্রকাশ পায় নাই, এটা হলো আমার প্রচ্ছন্ন জিন। কথা কি ক্লিয়ার হয়েছে? তাহলে জিন কত প্রকার? জিন হচ্ছে দুই প্রকার, প্রকট জিন এবং প্রচ্ছন্ন জিন। প্রকট জিন কাকে বলে? যে জিনের বৈশিষ্ট্যগুলা প্রকাশ পায় সেই জিনগুলাকে প্রকট জিন বলা হয়। প্রচ্ছন্ন জিন কাকে বলে? যে জিনের বৈশিষ্ট্যগুলা প্রকাশ পায় না, অদৃশ্য, জীবের মধ্যে অদৃশ্য অবস্থায় থাকে, এই জিনগুলাকে প্রচ্ছন্ন জিন বলা হয়। তার মানে একটা জীবের মধ্যে যতগুলা বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য এক একটা করে জিন আছে। যেমন আমার যে উচ্চতা,
এই উচ্চতার জন্য অনেকগুলা জিন কাজ করছে। সেমভাবে যারা একটু লম্বা হয়, বেশি লম্বা হয়, যেমন রেদওয়ান স্যার খুবই লম্বা, আমার চেয়ে অনেক লম্বা, মনে হয় 6 ফুটের কাছাকাছি। তাহলে ওই যে লম্বা হয়েছে অনেক, ওইটা লম্বার জন্য অনেকগুলা জিন। এমনও হইতে পারে যে আমার ভিতরে অনেকগুলা জিন আছে লম্বা হওয়ার, যেটা আমার মধ্যে প্রকাশ পায়নি, আমার ভিতরে আছে, আমার শরীরের কোষগুলার মধ্যে, ক্রোমোজোমগুলার মধ্যে আছে। দেন এটা হচ্ছে আমার সন্তানের মধ্যে প্রকাশ পেতে পারে, তার মানে আমার সন্তান অনেক লম্বা হতে পারে। আবার দেখা গেছে যে আমার চেয়ে অনেক খাটো, এতটুক পর্যন্ত হাইটের আমার সন্তান ওরকম হাইটেরও হইতে পারে, কারণ আমার ভিতরে অসংখ্য জিন আছে। এই যে মানুষের যে উচ্চতার জিন, অনেকগুলা জিন একত্রিত হয়ে উচ্চতার জিন প্রকাশ করে। এই জন্য মানুষের উচ্চতার অনেক ভ্যারাইটিস, হিউজ ভ্যারাইটিস। কারো উচ্চতার সাথে কারো মানে এমন না যে বাবা লম্বা হয়েছে সন্তান অবশ্যই লম্বা হবে, এরকম নিশ্চয়তা নাই। তাইলে আমরা এখন পর্যন্ত জানলাম হলো জিনের সংজ্ঞা। জিন কাকে বলে? জীবের দৃশ্যমান ও অদৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একককে জিন বলা হয়। জিন কাকে বলে? জীবের দৃশ্যমান ও অদৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একককে জিন বলা হয়। তো জিন হলো কত প্রকার? জিন হলো 2 প্রকার, প্রকট জিন এবং প্রচ্ছন্ন জিন। যে জিনের বৈশিষ্ট্যগুলা দৃশ্যমান হয়, প্রকাশিত হয়, সেই জিনগুলাকে প্রকট জিন বলা হয়। আর যে জিনের বৈশিষ্ট্যগুলা প্রকাশ হয় না, গোপন অবস্থায় থাকে বা অপ্রকাশিত অদৃশ্যমান থাকে, সেই জিনগুলাকে প্রচ্ছন্ন জিন বলা হয়। এখন জিন কি বা জিন কাকে, জিন বলতে কি বোঝায়, যে জিন কি, শর্ট কোশ্চেনে বা খ নাম্বারের মধ্যে যদি আসে তাহলে আমি জিনের সংজ্ঞা দিব, তারপরে যে জিনের প্রকারভেদ দিয়ে প্রকট জিন কাকে বলে, প্রচ্ছন্ন জিন কাকে বলে, দুটো সংজ্ঞা দিয়ে দিলাম, তাইলেই হয়ে গেল। শর্ট কোশ্চেন যদি আসে জিন কি এরকম আসতে পারে, খ নাম্বার আসে জিন কি, তাহলে সংজ্ঞা দিব, তারপর প্রকারভেদ বলবো, তারপর প্রকট জিন কি, প্রচ্ছন্ন জিন কি বলে দিলাম, তাইলেই খ নাম্বারের জন্য এনাফ। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আলোচনা করব যে এই যে জিনটা আসলে কে আবিষ্কার করছে। জিনটার প্রথম নাম, জিনের প্রাথমিক নাম ছিল হচ্ছে ফ্যাক্টর। জিনের প্রাথমিক নাম ছিল কি? ফ্যাক্টর। এই জিনটার প্রাথমিক নাম ছিল ফ্যাক্টর। এই ফ্যাক্টর নামকরণ করেন হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল। তো এই গ্রেগর জোহান মেন্ডেল উনি হচ্ছে কিভাবে জিনটা আবিষ্কার করেন, এই বা ফ্যাক্টরটা আবিষ্কার করেন কিভাবে। এখানে একটা সুন্দর গল্প আছে, মজার একটা গল্প আছে, যদি আবার ট্র্যাজেডিও বলা যায়, অনেকটা ট্র্যাজেডির মতো তার গল্প। সেটা হচ্ছে উনি একজন ধর্মযাজক ছিলেন। মানে ধর্মযাজক বলতে উনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন, বাট পড়াশোনা করা উনি যখন 2য় বর্ষে পড়েন আর কি, 1 বছর পড়াশোনা করছে, 2nd ইয়ারে উঠছে। তো এই অবস্থায় তার যে আর্থিক টানাপোড়েন, ফিনান্সিয়াল প্রবলেম, এটার কারণে ওনার আর ইউনিভার্সিটি কন্টিনিউ করা সম্ভব হয় নাই। তো এর পরবর্তীতে উনি ড্রপার স্টুডেন্ট, মানে ইউনিভার্সিটি ড্রপার স্টুডেন্ট। দেন হচ্ছে ওনার তার কোনো কিছু করার নাই, তো কোনো কিছু করার নাই, দেন উনি একটা ওই যে ধর্ম যে আছে চার্চ, খ্রিস্টানদের যে চার্চ, গির্জা, এই গির্জাতে উনি হচ্ছে একটা চাকরি নেয় পাদ্রী হিসেবে। তো ধর্মযাজকের চাকরি নেয়। দেন হচ্ছে উনি ওইখানে ওই তাদের উপাসনা এগুলা করে আর কি। তো আমাদের ওই গির্জার সামনে, আমাদের মসজিদের সামনে কিন্তু অনেক সময় একটু জায়গা থাকে, বাগান টাগান করা যায়, ফুলের বাগান। তো ওই গির্জার সামনে একটু জায়গা ছিল বাগান করার মতো। দেন ওইখানে উনি হচ্ছে মটরশুঁটির চাষ করেন, মটরশুঁটি গাছ লাগায়। তো উনি এখানে অনেক মানে বিশেষ কিছু বৈশিষ্ট্য দেখতে পারলেন, যে মটরশুঁটি গাছ বিভিন্ন ধরনের হয়। কিছু মটরশুঁটি হয় হচ্ছে সবুজ, কিছু মটরশুঁটি হয় হচ্ছে হলুদ, কিছু মটরশুঁটি হয় হচ্ছে মসৃণ, কিছু হয় হচ্ছে কুঞ্চিত, এরকম বিভিন্ন মটরশুঁটি হয়। কিছু মটরশুঁটি সবুজ, হলুদ, মসৃণ, কুঞ্চিত। কিছু মটরশুঁটি গাছ হচ্ছে লম্বা, কিছু মটরশুঁটি গাছ হচ্ছে খাটো। আরে এই তো ভ্যারাইটিস। দেন উনি এটা নিয়ে গবেষণা শুরু করে
ওনার গবেষণার মতো উনি ফ্যাক্টর আবিষ্কার করে, জিন আবিষ্কার করে, যে এই যে একটা মটরশুঁটি গাছ যে সবুজ হয়েছে এটার জন্য একটা জিন আছে, এই যে সে যে হলুদ হয়েছে এটার জন্য একটা জিন আছে, এই যে কিছু কিছু মটরশুঁটি যে মসৃণ হলো এটার জন্য জিন আছে, কিছু কিছু মটরশুঁটি যে কুঞ্চিত হলো এটার জন্য আলাদা জিন আছে, কিছু মটরশুঁটি গাছ লম্বা এটার জন্য আলাদা জিন আছে, কিছু কিছু মটরশুঁটি গাছ যে খাটো হয় এটার জন্য আলাদা জিন আছে। তো উনি যখন এটা আবিষ্কার করলেন এবং একটা থিসিস পেপার, গবেষণাপত্র, বই লিখলেন, কারণ এখন তুমি যাই আবিষ্কার করো যদি সেটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ না থাকে বা তুমি যদি প্রকাশ না করো তাহলে সেটার তুমি স্বীকৃতি পাবা না, ঠিক আছে? এই জন্য যে কোনো কিছু আবিষ্কার করলে অবশ্যই সেটা লিখবা, একটা গল্প হোক, উপন্যাস হোক, কিংবা কোনো গবেষণাধর্মী সায়েন্স ফিকশন হোক, যেটাই হোক, সেটা তোমাকে লিপিবদ্ধ করবা এবং সেখানে তোমার নাম লিখবা, তাহলে এটা স্বীকৃতি তুমি পাবা। এটা একটা থাকবে, এভিডেন্স, প্রুফ থাকবে, ঠিক আছে? যেমন ধরো এই যে আমার লেখা যে বইটা আছে, সহজ বায়োলজি বই, আলহামদুলিল্লাহ হাজার হাজার স্টুডেন্ট এখন বইটা সংগ্রহ করতেছে। তো এই যে বইটা, এই বইটার কিন্তু আমার লেখা বই। তো আমার লেখা যে বই, এটার এভিডেন্স কি? হোয়াট ইজ দ্য এভিডেন্স? তো একটা সময় তো অন্য কেউ তো এই বইটার নিজেদের বলে দাবি করতে পারে যে এটা আমি লিখছি, অন্য একজন ব্যক্তি বললো আমি লিখছি। তাহলে এখন সেও দাবি করতেছে, আমিও দাবি করতেছি, তাহলে কে লিখছে? তা আমি শো করব যে আমি যে বইটা লিখছি, তো এখানে যে বইটার মধ্যে আমার নাম আছে, এই যে আমার নাম আছে, এই যে আমার ছবি আছে। এখন ধরো সেও বই একটা বানাইছে তার নাম দিয়ে, তার ছবি দিয়ে, তো এখন কার লেখা এটা প্রমাণিত হবে। এই জন্য আমি কি করছি, এই বইটা যখন আমি প্রাথমিকভাবে লিখছি, প্রথম একটা খাতার মধ্যে লিখছি, সো ওই খাতার যে পাণ্ডুলিপিগুলা মূল খাতায় যে লেখা হয়েছে ওগুলো আমি এখন পর্যন্ত রেখে দিছি। এটা অনেক আগের, কত বছর আগের হিসাব নাই, এগুলা অনেক বছর আগের, যখন আমি প্রাথমিকভাবে এটা লেখা শুরু করি, তখন ওই খাতাটা, মূল খাতা যেটা, ওইটা এখনও আমার কাছে আছে, আমার কাছে ওইটা এখনও আছে, আমি রেখে দিছি। কারণ ইন ফিউচার কেউ ধরে এই বইটা হিউজ সারা পাইছে, এখন হাজার হাজার স্টুডেন্ট সংগ্রহ করতেছে। সো এখন যদি তার বলে দাবি করে কেউ, দেন আমি অবশ্যই কি করব, ধরো কপিরাইট, অবশ্যই আমার এটা কপিরাইট করা আছে, বাংলাদেশের যে কপিরাইট অফিস থেকে আমাকে অবশ্যই সনদ দিছে, কিন্তু বাট কেউ ধরো এটা মামলা করলো যে সে এটা আমাকে দোষারোপ করলো, আমি তারটা চুরি করছি, এরকম মামলা করতে পারে। দেন কিন্তু তার কাছ থেকে এভিডেন্স যাবে, জজ যখন মামলা হবে, জজ তাকে বলবে যে তুমি যে বইটা লেখছো এভিডেন্স কি? অবশ্যই খাতার মধ্যে পাণ্ডুলিপি ছিল, এটা তুমি দাও। এখন সে যখন পাণ্ডুলিপি শো করবে, ধরে এটা দেহে খাতার মধ্যে সে লিখছে, পাণ্ডুলিপি শো করলো, আমিও তখন আমার পাণ্ডুলিপি শো করবো। তখন কার্বন টেস্ট হবে যে কে আগে লিখছে। তো কার্বন টেস্টে অবভিয়াসলি আমি জয়ী হব, কারণ আমারটাই আগে লেখা, সে আমারটা দেখে দেখে লিখলে তাহলে সে অবশ্যই কার্বন টেস্টে সে তারটা পরে আসবে। হয়তো সে 6 মাস আগে লিখছে বা 1 বছর আগে দেখে দেখে খাতার মধ্যে উঠাইছিল, সো তারটা কিন্তু টিকবে না। এই যে আমি যখন প্রতিযোগিতায় আসলাম, আমি যখন আদালতে আসলাম, তার মানে আমি যদি এটা শুধু মুখেই রাখতাম, হ্যাঁ, আমার যদি এই পাণ্ডুলিপিটা না থাকতো, পাণ্ডুলিপি যদি না থাকে, তাহলে কিন্তু আমি এই রেসে ও আমাকে হারায় দিবে। এই জন্য তুমি যেটাই করো সেটা অবশ্যই লিখতে হবে, তোমার নাম লিখবা, এভিডেন্স, অসংখ্য মানুষ জানবে। যদিও আমার বই চুরি করার ক্ষমতা এখন কারো হয় নাই, কারণ আমার পাণ্ডুলিপি আছে, আমার কপিরাইট আছে, তারপরে এটা হাজার হাজার স্টুডেন্ট জানে। তো এমন তো না যে এটা এমন একটা চুরি করার বিষয় কেউ জানে না, এমন না। সো এই হাজার হাজার স্টুডেন্ট জানে, মানে লক্ষ লক্ষ স্টুডেন্ট জানে, বাট হাজার হাজার স্টুডেন্টের কাছে আছে, তারাই সাক্ষী দিবে। তো এখানে কেউ এই রেসে কেউ আসতে পারবে না আমার সাথে। বাট আমি তোমাকে যেটা বললাম, তুমি যখন সেটা লিখবা, লেখার পরে ওই এভিডেন্স থাকবে, ওই এভিডেন্স তোমার জন্য গ্রহণযোগ্য হবে। কারণ এটা পরবর্তীতে কেউ চুরি করলেও সময়ের সাথে ম্যাচ করতে পারবে না, তোমারটা আগে লেখা, ওটা কার্বন টেস্ট করলেই তোমারটা আগে চলে আসবে যে হ্যাঁ সে আগে লিখছে। এর জন্য যাই কিছু গবেষণা করো, সব পাণ্ডুলিপি আকারে নিজের খাতায় লেখো, দেন ওটা নিজের কাছে জমা রাখো, যাতে এভিডেন্স হিসেবে ব্যবহার করা যায়, রাইট? আচ্ছা, তাহলে এই যে মেন্ডেল যে এটা আবিষ্কার করছে, যে গবেষণা করছে, উনি এটা লেখছে, লেখা
ওনাদের যেখানে গবেষণা সাবমিট করা হয় সেখানে উনি সাবমিট করছে যে আমি কিছু আবিষ্কার করছি, দেখেন তো এই প্রত্যেকটা জীবের জন্য আলাদা আলাদা বৈশিষ্ট্যের জন্য আলাদা আলাদা ফ্যাক্টর কাজ করে আবিষ্কার করে জমা দিছে। বাট যাদের কাছে জমা দিল তারা দেখলো যে আমাদের এখানে পিএইচডি ইউনিভার্সিটির অধ্যাপক গবেষক তারা এখানে বেল পায় না, আর হচ্ছে ইউনিভার্সিটির ড্রপার একটা স্টুডেন্ট কি আনছে, এটা সারা ওইটা রাখ, ওই পেপারস যেটা এটা আলাদা সাইড করে রেখে দিছে, ওইটা গবেষকরা আর দেখেই নাই। এই অবস্থায় গ্রেগর জোহান মেন্ডেলের একসময় মৃত্যু হয়ে গেছে, উনি মারা গেছে। ওনার মৃত্যুর প্রায় 10 বছর পরে বিভিন্ন গবেষকরা, 2 জন গবেষক আলাদা আলাদাভাবে সেম জিনিসটা গবেষণা করে বের করছে। বের করে যখন ওখানে সাবমিট করছে, ওরা দেখছে যে আরে এটা তো প্রায় অনেক বছর আগে একটা ইউনিভার্সিটির ড্রপার স্টুডেন্ট আইসা আমাদের বলছিল, বাট আমরা তো পাত্তা দেই নাই। দেন হচ্ছে যে ওই থিসিস পেপার অনেক আগের বছর যেটা দিছে গ্রেগর জোহান মেন্ডেল, ওইটা বের করছে। বের করে দেখে বাহ, ইনারা যেটা গবেষণা করে আনছে যে প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য আলাদা আলাদা ফ্যাক্টর কাজ করে, ফ্যাক্টরগুলো পাশাপাশি অবস্থান করে এবং একটার সাথে মিশ্রিত হয় না, আর একটা জীবের মধ্যে সেই বৈশিষ্ট্য প্রকাশিত হয়, বাবা মার বৈশিষ্ট্যের সন্তানের মধ্যে একবার অপরিবর্তনীয় অবস্থায় স্থানান্তরিত হয়। এই যে কথাগুলো উনি যে বলছে এটা হুবহু ওরা গবেষণার সাথে মিলে গেছে। দেন পরবর্তীতে যখন এই জীবের বংশগতি যখন আবিষ্কার হয়, তখন এই বংশগতি বিদ্যার হচ্ছে এই গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতি বিদ্যার জনক উপাধি দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে উনি হচ্ছে ওনার লাইফে দেখে যেতে পারলেন না ওনার সফলতাটা। তো এরপরেও এই যে উনি সফলতা দেখে যেতে পারেন নাই, বাট আমরা তো জানতেছি কি কারণে, ওই যে ওনার লিপিবদ্ধ ছিল, লেখা পাণ্ডুলিপি ছিল। কিন্তু এই কাজটা হচ্ছে আমাদের যে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, উনি এই কাজটা করেন নাই। এই যে আমরা বলি এই যে রেডিও আবিষ্কার কে করছে, মূলত রেডিও আবিষ্কার পরবর্তীতে রেডিও আবিষ্কারের হাত ধরে টেলিভিশন আবিষ্কার হয়েছে। তো ধরতে গেলে রেডিও এবং টেলিভিশন এবং এর পরবর্তীতে মোবাইল ফোন যত আবিষ্কার হয়েছে, তোমার রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন, ইন্টারনেট, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যাবতীয় বিষয়গুলো যতগুলো আবিষ্কার হয়েছে, এটার মূলে ছিল জগদীশচন্দ্র বসুর গবেষণা। মূলত রেডিও আবিষ্কার করেই গেছে জগদীশচন্দ্র বসু। রেডিও, ইন্টারনেট, মোবাইল ফোন, টেলিফোন, তারপর টেলিভিশন, এই সব কিছুর মূলে ছিল রেডিও আবিষ্কার। আর রেডিও আবিষ্কার করছে হলো জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসু যখন এটা আবিষ্কার করছে, উনি প্রায় 2 কিলোমিটার দূরে থেকে রেডিওর ধ্বনি উনি শোনায় দিছে। উনি যেটা আবিষ্কার করছিলেন 2 কিলোমিটার দূর থেকে শোনা যাইত, ঠিক আছে। বাট উনি কি করছে, উনি এটার যে থিসিস পেপার করে নাই, উনি এটার নামও লেখে নাই, জাস্ট গবেষণা করছে। একটা সময় স্থান পরিবর্তন হয়েছে, উনি চলে আসছে, ওই জগদীশচন্দ্র বসুর রিপ্লেসমেন্টে আরেকজন দায়িত্ব নিচ্ছে মার্কনি। দেন উনি একটু নিজের নাম টাম লেখা, রেডিওর আবিষ্কার হয়ে গেছে। মূল ক্রেডিটটা এই যে জগদীশচন্দ্র, এখন কিন্তু আমরা বলি যে জগদীশচন্দ্র বসু আবিষ্কার করছে, বাট আমাদের বইয়ের মধ্যেও জগদীশচন্দ্র বসুর নাম নাই বা ইন্টারন্যাশনালি স্বীকৃত না। কেন? ওই যে পাণ্ডুলিপি ছিল না, নিজের লেখা, তার যে নাম, সাইন, এগুলো উনি করেন নাই, এটা উনি রেডি করেন নাই, যার কারণে এই সমস্যাটা হলো। তো আমি যেটা বলতেছিলাম, তাহলে এই হলো গ্রেগর জোহান মেন্ডেলের একটা ট্র্যাজেডি, যে উনি জিন আবিষ্কার করছে, উনি বংশগতির জনক, অথচ উনি স্বীকৃতি পাইল এটা হচ্ছে ওনার মৃত্যুর পরে, প্রায় 10 বছর পরে। তো এই যে গ্রেগর জোহান মেন্ডেল, উনি যে মটরশুঁটি গাছের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো দেখছিলেন, যে কিছু কিছু বৈশিষ্ট্য, এই যে কিছু কিছু মটরশুঁটি গাছ সবুজ, কিছু হলুদ, কিছু মসৃণ, কিছু কুঞ্চিত, কিছু লম্বা, এটার উপর ভিত্তি করে ওনার গবেষণাটা কি ছিল, জাস্ট আমরা হচ্ছে এখন ওনার গবেষণাটা দেখব, যে উনি গবেষণাটা কিভাবে করছিলেন এবং উনি কি কি বুঝাইতে চাইছিলেন, এটা এখন আমরা দেখব। গ্রেগর জোহান মেন্ডেল মূলত বংশগতির 2টা সূত্র প্রদান করে, তার ভিতরে একটা সূত্রের কথা আমাদের বইয়ে দেওয়া আছে, ঠিক আছে, যেটার অনুপাত হয় 3:1। জাস্ট এটা আমরা একটু দেখি। যেমন উনি বললেন যে এই যে খাটো এবং লম্বা হয়, তো খাটোর জন্য একটা জিন কাজ করে, লম্বার জন্য একটা জিন কাজ করে। যেমন ধরো লম্বার জন্য জিনটা যদি ক্যাপিটাল টি হয়, খাটোর জন্য জিনটা যদি স্মল টি হয়, তাহলে বিষয়টা কেমন হয়। তাহলে আমরা মেন্ডেলের প্রথম সূত্রটা একটু দেখি।
ধরলাম মটরশুঁটি গাছের ক্ষেত্রে লম্বা হওয়ার জিন, লম্বা জিন হচ্ছে ধরো ক্যাপিটাল টি, আর খাটো হওয়ার জিন হচ্ছে স্মল টি। এখন ধরো এটা হলো পুরুষ উদ্ভিদ, বাবার ভিতরে জিন হচ্ছে ক্যাপিটাল টি, আর এটা ধরো মা, তার ভিতরে জিন হচ্ছে স্মল টি। এখন দেখো উনি বলছে যে একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য একটা জিন আছে, এবং জিনগুলা বাবা থেকে যেটা আসে এবং মা থেকে যেটা আসে এই জিন দুইটা পাশাপাশি অবস্থান করে। তাহলে আমরা জানি আমাদের ভিতরে যে জিনগুলো আছে অর্ধেক জিন আমার বাবা থেকে আসছে, অর্ধেক জিন আমার মা থেকে আসছে। তো এই যে বাবা থেকে যে জিনটা আসলো এবং মা থেকে যে জিনটা আসলো এই জিনটা পাশাপাশি অবস্থান করে, এই যে পাশাপাশি অবস্থান করতেছে। তার মানে এই ধরো বাবা, এটা হচ্ছে মা। এখন এই যে বাবার ভিতরে ধরো লম্বা হওয়ার জিন, এটা হলো লম্বা খাটো হওয়ার জিন। তো এখানে বাবার ভিতরে যে দুইটা জিন আছে, একটা বাবার মা থেকে আসছে আর একটা তার বাবা থেকে আসছে। তো এখানে এই লম্বা হওয়ার জিনটা, এটা বাবা থেকেও লম্বা জিনটা আসছে, মা থেকেও লম্বা জিনটা আসছে। তার মানে এই জীবটা বা এই বাবাটা ও হচ্ছে লম্বা, কারণ ও লম্বা হওয়ার বা খাটো হওয়ার যে জিন, এটা বাবা থেকে যেটা আসছে সেটাও লম্বা, মা থেকে যেটা আসছে সেটাও লম্বা। এই জীবটা হলো কি? এই জীবটা হলো লম্বা। আবার ধরো মা যেটা, বা এটা এমন একটা জীব যেটার ভিতরে লম্বা বা খাটো হওয়ার যে জিন বা উচ্চতার যে জিন, এটা বাবা থেকে যেটা আসছে সেটাও খাটো, তার মা থেকে যেটা আসছে সেটাও খাটো। তার মানে সে হচ্ছে খাটো। এখন দেখো তো এই যে বাবার জিনটা মায়ের জিনটা দুইটা পাশাপাশি আছে, দুটেই কিন্তু লম্বার, উচ্চতার মধ্যে দুটেই লম্বার। এখানে এই জীবের মধ্যে উচ্চতার কোনো খাটো বৈশিষ্ট্য তার ভিতরে নাই। যেটা প্রকাশ পাইছে সেটাও লম্বা, যেটা গোপন আছে সেটাও লম্বা। সাধারণত প্রথমটা হলো প্রকট, প্রকাশ পায়, পরেরটা হলো প্রচ্ছন্ন, গোপন থাকে। তো দুইটাই লম্বার, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে বিশুদ্ধ লম্বা। এটাকে বলা হয় হচ্ছে বিশুদ্ধ লম্বা। এখানে দুইটাই খাটো, এটাকে বলা হবে হচ্ছে বিশুদ্ধ খাটো, বা পিওর লম্বা আর পিওর খাটো। ঠিক আছে? আচ্ছা, আর কেমন হইতে পারতো? এমন হইতে পারতো যে একটা বাবা থেকে আসছে লম্বা, মা থেকে একটা আসছে সেটা হলো খাটো, এরকম হইতে পারতো। তাহলে বাবা থেকে যদি লম্বাটা আসে, মা থেকে খাটোটা আসছে, এখন এই দুইটার মধ্যে দুইটা বৈশিষ্ট্য একসাথে প্রকাশ পাবে না। দুইটার মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে, একটা বৈশিষ্ট্য গোপন থাকবে। তো এখন সে লম্বাটাও প্রকাশ পেতে পারে, খাটোটাও প্রকাশ পেতে পারে। এই জীবটা লম্বাও হইতে পারে, এই জীবটা খাটো হইতে পারে, কারণ দুইটা বৈশিষ্ট্য এখানে আছে। কিন্তু লম্বা এবং খাটোর মাঝামাঝি মিডিয়াম এটা হবে না। এটা কিন্তু মানুষের ক্ষেত্রে বলতেছে না, উদ্ভিদের ক্ষেত্রে, মটরশুঁটি গাছের ক্ষেত্রে লম্বা এবং খাটো এর মাঝামাঝি হবে না। মেন্ডেল এটাই বলছে, এটাই প্রমাণ করছে যে দুইটা বৈশিষ্ট্য পাশাপাশি থাকবে, যে কোনো একটা প্রকাশিত হবে, একটা গোপন থাকবে। কিন্তু দুইটা বৈশিষ্ট্য মিশ্রিত অবস্থায় মিশ্রিত হবে না, মানে দুইটার মাঝামাঝি কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। এটা হলো মেন্ডেলের মূল কনসেপ্ট। তার মানে এই জীবটা হয় লম্বা হবে অথবা খাটো হবে, কিন্তু লম্বা এবং খাটোর মাঝামাঝি মিডিয়াম হবে না। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন এই জীবটা লম্বা হবে নাকি খাটো হবে সেটা আমি বুঝবো কেমনে? এই যে দুইটা জিন, একটা লম্বার জিন, একটা খাটোর জিন, এখন যেটা প্রকট হবে সেই বৈশিষ্ট্য এখানে প্রকাশ পাবে। যদি ক্যাপিটাল টিটা প্রকট হয় তাহলে এটা লম্বা হবে, যদি স্মল টিটা প্রকট হয় তাহলে এটা খাটো হবে। তো এইটা আমরা ধরে নিব, যে কোনো একটা ধরে নিব, হয় লম্বাটাকে প্রকট ধরবো অথবা খাটোটাকে প্রকট ধরবো। এটা ধরে নেওয়ার রাইট আছে, কারণ হচ্ছে এটা উদ্ভিদ বিশেষ, প্রাণী বিশেষ,
তাদের বৈশিষ্ট্য কোনটা প্রকট হবে কোনটা প্রচ্ছন্ন হবে এটা আলাদা আলাদা আলাদা। সো এটা আমি কোনটা করতেছি, এটা আমাদের প্রকট হবে নাকি প্রকট হইতে পারে প্রচ্ছন্ন হইতে পারে, যে কোনো একটাকে ধরে নিয়ে আমাকে কাজ করতে হবে। তা আমরা ধরলাম হচ্ছে মেন্ডেল যেটা ধরছে এই ক্যাপিটাল টি, বা হলো মেন্ডেল যেটা গবেষণা করছে সেখানে ক্যাপিটাল টি লম্বাটা কি ছিল, প্রকট ছিল। তাহলে আমি এই লম্বাটাকে প্রকট বৈশিষ্ট্য ধরলাম, আমি এটাকে লম্বাটাকে আমরা কি ধরলাম, প্রকট ধরলাম, এটা প্রকট, এটা হচ্ছে প্রকট। তাহলে লম্বাটাকে যদি প্রকট ধরি তাহলে এখানে এটা লম্বা হইতে পারে খাটো হইতে পারে, কিন্তু এখন হচ্ছে কি, যেহেতু আমরা লম্বাটাকে প্রকট ধরছি এখানে দুইটাই আছে, তাহলে কে প্রকাশিত হবে, লম্বাও আছে খাটোও আছে, কে প্রকাশিত হবে, যেটা প্রকট। এখানে প্রকটকে ক্যাপিটাল টি প্রকট, অতএব ক্যাপিটাল টি প্রকাশিত হবে। তার মানে এই জীবটা আসলে কি হবে, সে হচ্ছে লম্বা হবে। এখন দেখো সেও লম্বা সেও লম্বা, তো ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে সে লম্বা, সে বিশুদ্ধ লম্বা, এর কারণ এই যে প্রকট এটার কারণে সে লম্বা হয়েছে, কিন্তু এর ভিতরে গোপন অবস্থায় যেটা আছে, প্রচ্ছন্ন যেটা আছে সেটাও লম্বার, বিশুদ্ধ লম্বা। কিন্তু সে ক্যাপিটাল টি লম্বা প্রকট হওয়ার কারণে লম্বা হয়েছে, কিন্তু তার পাশেই গোপন অবস্থায় স্মল টি বৈশিষ্ট্যটা তার মধ্যে আছে, কিন্তু যেটা এটা প্রচ্ছন্ন হওয়ার কারণে তার ভিতরে প্রকাশ পায় নাই। ক্যাপিটাল টি লম্বাটা প্রকাশ পাওয়ার কারণে সে লম্বা হয়েছে, বাট খাটো হওয়ার যে জিন এটা তার মধ্যে আছে, এটার সাথে এটা পার্থক্য। এটা হলো বিশুদ্ধ, এটাকে আমরা বিশুদ্ধ বলতে পারবো না, এটা হচ্ছে সংকর। এটা হচ্ছে কি, সংকর। সংকর কোনটা, যখন একাধিক বৈশিষ্ট্য একসাথে থাকে সেটাকে সংকর বলা হয়, সংকর জীব। যেমন একটা অস্ট্রেলিয়ান গাভীর সাথে একটা ওই ওই নেদারল্যান্ডের একটা সারের মধ্যে যদি আমরা মিশ্রণ করি সেটা সংকর হবে, বা একটা দেশি ছাগলের মধ্যে যদি আমরা রাম ছাগলের মিশ্রণ করি সেটা সংকর হবে। ঠিক আছে, যেমন বাঙালি সংকর জাতি, আমগোর সুন্দরী নারীগুলারে ওই বিদেশ থেকে ইংরেজরা এসব বিয়ে টিয়ে কইরা সন্তানাদি হয়েছে, এগুলো সংকর হয়েছে। ঠিক আছে, তাইলে এই যে এটাকে সংকর বলা হবে, কারণ কি, সে নিজে লম্বা ঠিক আছে, কিন্তু তার ভিতরে খাটোর জিনটা আছে, এ লম্বা, তবে এটা সংকর লম্বা। কথা কি বুঝছো? তাইলে আমরা জানলাম যে বৈশিষ্ট্যগুলা কি একেবারে বিশুদ্ধ হইতে পারে, আবার সংকরও হইতে পারে। তো মেন্ডেলের সূত্র, এই বিশুদ্ধ জীবদের জন্য মেন্ডেলের সূত্র প্রযোজ্য নয়, মেন্ডেলের সূত্র প্রযোজ্য হচ্ছে এই সংকর জীবদের জন্য। জাস্ট এই যে আমরা এখন এটা দেখব। ওকে, তাহলে এটা আমাদের আপাতত কাজ নাই। এই যে বিশুদ্ধ লম্বা একটা জীব, বিশুদ্ধ খাটো একটা জীব, এখন এদের ভিতরে কি হবে, গ্যামেট হবে। গ্যামেট হবে, আমরা যদি, আচ্ছা ঠিক আছে, তো এটার মধ্যে গ্যামেট হলো, এটার মধ্যে গ্যামেট মানে কি, ওই যে স্পার্ম, শুক্রাণু বা ডিম্বাণু। তো বাবার মধ্যে শুক্রাণু হবে, এখানে কিন্তু দুটেই ক্যাপিটাল টির, অতএব এদের যে এটা কি হবে, মিওসিস বিভাজন হলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। তাহলে দুটাই টি, টি এর অর্ধেক কি, টি, এই যে গ্যামেট, এটা হলো গ্যামেট, জি দিয়ে দিলাম, এটা হচ্ছে গ্যামেট। আবার এটার গ্যামেট কি হবে, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে, দুইটাই টি এর গ্যামেট অর্ধেক। তো আমি এখানে দুইটা নেই, চারটা নেই, যেটাই সেটাই নেই, এটা সবগুলো গ্যামেট স্মল টি এরই হবে, এটা সব গ্যামেট ক্যাপিটাল টি এরই হবে। এখন এই গ্যামেটের মধ্যে যদি এখন নিষেক হয়, নিষেক হলে কি হবে, এই যে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি মিলে এই যে নতুন একটা জীব হইল, নতুন একটা জীব পাওয়া গেল। এই যে এখন এই জীবটা লম্বা হবে না খাটো হবে? তো এখানে বাবা থেকে সে লম্বার জিন পাইলো, মা থেকে সে খাটোর জিন পাইলো। এখন সে লম্বা হবে নাকি খাটো হবে? সে হচ্ছে লম্বাও হইতে পারে খাটোও হইতে পারে, যেটা প্রকট সেটা হবে। তাহলে আমরা প্রকট ধরছি কাকে, লম্বাটাকে প্রকট ধরছি, অতএব সে কি হবে, লম্বা হবে। সে লম্বা হবে, তবে বিশুদ্ধ লম্বা না, সে হলো সংকর লম্বা, সংকর লম্বা। তার মানে এই যে দম্পতি, এই বাবা এবং মা, এদের মধ্যে যদি ক্যাপিটাল টিটা প্রকট হয়ে থাকে এবং বাবা যদি বিশুদ্ধ লম্বা হয়ে থাকে, মা যদি বিশুদ্ধ খাটো হয়ে থাকে, তাহলে এই দম্পতির যত সন্তান হবে সবগুলা লম্বা হবে, এবং সবগুলা লম্বা হবে তবে সংকর লম্বা।
এটাকে বলা হবে এই যে বিশুদ্ধ বাবা বিশুদ্ধ মা এদের যে বংশধর এটা হলো F1 জনু, এটাকে বলা হয় F1 জনু বা F1 জনু বা প্রথম বংশধর, এটা হলো F1 জনু। এই F1 জনু মানে হলো F1 মানে হলো ফিনোটাইপ 1, প্রথম বংশধর। এটা এই প্রথম বংশধরের জন্য মেন্ডেলের প্রথম সূত্র প্রযোজ্য হবে না। মেন্ডেলের প্রথম সূত্র প্রযোজ্য হবে দ্বিতীয় বংশধরের জন্য। এখন এদের মধ্যে যদি ক্রস হয়, আচ্ছা এখন এরকম একটা জীব নেই, ওরকম একটা বাবা নেই, এই যে ওরকম একটা বাবা যেটা হলো শঙ্কর বাবা, এই বাবাটা কি শঙ্কর, আর আরেকটা এই যে আরেকটা মা সেম এরকম, তাইলে এটা হলো মা, এই মাটা হচ্ছে কি শঙ্কর। তো এই বাবাটা এটাও লম্বা, সেও লম্বা, তবে এটা লম্বা হলো শঙ্কর, এই যে সবগুলো এরকম। এখন এদের যদি আমরা গ্যামেট করি, তাহলে এখানে গ্যামেট হবে একটা হলো ক্যাপিটাল টির, একটা হবে স্মল টি। এখানে একটা গ্যামেট হবে, একটা হবে ক্যাপিটাল টির আর একটা হবে স্মল টির। এখন এদের মধ্যে যদি নিষেক হয় যখন, তাহলে 4টা জীব আমরা পাবো। এই ক্যাপিটাল টির সাথে ক্যাপিটাল টি, এই যে ক্যাপিটালের সাথে এই ক্যাপিটালটি, এই যে একটা জীব পাইলাম, এই ক্যাপিটালটির সাথে এই যেটা যাবে ক্যাপিটালের সাথে স্মল টি, এই যে একটা জীব পাইলাম। এই যে ক্যাপিটালটির সাথে স্মল টি, কোনটা আগে লিখবো, যেটা প্রকট ধরবো সেটা আগে লিখবো, প্রচ্ছন্নটাকে পরে লিখবো। ক্যাপিটালটির সাথে স্মল টি, আবার এই যে স্মল টির সাথে স্মল টি। তাহলে দেখো এখন এই দম্পতির ক্ষেত্রে এরা কেমন, শঙ্কর লম্বা, এই বাবাটা ছিল লম্বা ছিল শঙ্কর, এই মাটাও কি লম্বা, মাটাও হচ্ছে লম্বা, তবে দুইজনই শঙ্কর। এখন এদের যে গ্যামেট হলো, এদের গ্যামেট হচ্ছে এই যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক করে দিলাম আমরা, তো 2টা টি আছে, একটা টি একটা গ্যামেটের মধ্যে যাব, তার মানে 2টা গ্যামেট হবে, 2 ধরনের গ্যামেট হবে, একটা হচ্ছে ক্যাপিটাল টি আর একটা হচ্ছে স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। এই যে এটা সাজাইলাম, প্রথম এটার সাথে এই 2টাই নিলাম, এই যে প্রথম এটার সাথে এই 2টাই নিছি, পরে এটার সাথে আবার এই 2টাই নিছি, এটা কিন্তু উল্টাপাল্টা করবা না। তাহলে এই যে জীবটা হলো এটা লম্বা, এই যে সন্তানটা হলো এটা কি হলো, এটা হলো লম্বা, এটা হলো বিশুদ্ধ লম্বা, রাইট, কারণ 2টাই বড়টি, 2টাই বিশুদ্ধ লম্বা, এটা হলো লম্বা বিশুদ্ধ লম্বা। এটা হলো এই যে ক্যাপিটাল টিও আছে স্মল টিও আছে, তার মানে এও হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, লম্বাও আছে খাটো আছে। এখন কি হবে, আমরা লম্বাটাকে প্রকট ধরে নিছি, তাহলে লম্বা হবে। আমরা যদি খাটোটাকে প্রকট ধরতাম তাহলে সে খাটো হইতো, কিন্তু আমরা লম্বাটাকে প্রকট ধরছি, অতএব সে কি হবে, লম্বা হবে, এও লম্বা হলো। এবং এই যে ক্যাপিটাল টি স্মল টি 2টাই আছে, তাহলে লম্বা হবে না খাটো হবে, যেহেতু লম্বাটা প্রকট অতএব সে কি হবে, লম্বা হবে। এখন দেখে স্মল টি 2টাই খাটো, যখন 2টাই খাটো তখন তার কিছু করার নাই, লম্বা হওয়ার তখন সুযোগ নাই, অতএব সে কি হবে, খাটো হবে, সে খাটো হবে। তার মানে 2টাই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, একটা প্রকট একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, যখন 2টা বৈশিষ্ট্য যখন প্রচ্ছন্ন হবে তখন অটোমেটিক একটা প্রকট হয়ে যাবে, একটা বৈশিষ্ট্য অটোমেটিক প্রকাশ পাবে, তাহলে খাটো। তাহলে দেখো তো এই যে এইটা হচ্ছে দ্বিতীয় বংশধর, এটা হচ্ছে দ্বিতীয় বংশধর F2 জনু। আমরা বলছিলাম যে দ্বিতীয় বংশধরের ক্ষেত্রে মেন্ডেলের প্রথম সূত্র প্রযোজ্য হবে। এই যে বাবাও লম্বা মাও লম্বা, কিন্তু কি হয়েছে, 3টা সন্তান লম্বা হয়েছে, একটা খাটো হয়েছে। তো আমরা যদি এটা অনুপাত করি, লম্বা অনুপাত খাটো, তাহলে কি হবে, F2 বংশধরের ক্ষেত্রে, F2 জনুর ক্ষেত্রে এই যে লম্বা অনুপাত খাটো, লম্বা অনুপাত খাটো কি হচ্ছে, এই যে সমান সমান হচ্ছে 3:1, 3:1 এটাই হলো মেন্ডেলের প্রথম সূত্রের ব্যাখ্যা। মেন্ডেলের প্রথম সূত্র হচ্ছে, মেন্ডেল বলছে যে যদি বাবা শঙ্কর লম্বা হয়, মা শঙ্কর লম্বা হয়, তাহলে তাদের মধ্যে যে সন্তানগুলো হবে এগুলা, এবং হচ্ছে লম্বাটা যদি প্রকট হয় তাহলে 3টা সন্তান লম্বা হবে, একটা সন্তান খাটো হবে, তাদের অনুপাত হবে 3:1।
বা হচ্ছে এখন খাটোটা যদি প্রকট হইতো তাহলে 3টা সন্তান খাটো হইতো, একটা সন্তান লম্বা হইতো। তখন এর বাবাটাও হইতো খাটো, মাও হইতো খাটো শঙ্কর, তখন হচ্ছে স্মল টিটা প্রকাশ পাইতো। তখন হচ্ছে এই যে শুধু এটা লম্বা হইতো, এটাও খাটো হইতো, এটাও খাটো হইতো, এটাও খাটো হইতো। তখন 3টা খাটো হইতো, একটা লম্বা হইতো, মানে অনুপাতটা ঠিক থাকবে 3:1। এটা হলো মেন্ডেলের প্রথম সূত্রের ব্যাখ্যা। তাহলে মেন্ডেল কি বলছে দেখো, এটা যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে বাবা, বাবা মা, রাইট? এই দুটো হলো বাবা মা, বিশুদ্ধ বাবা বিশুদ্ধ মা, এটা বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ খাটো। এখন এদের যে সন্তান হলো প্রথম বংশধর, বাবা মায়ের সন্তান, এরা হলো সন্তান প্রথম বংশধর। এদের যদি লম্বা যদি প্রকট হয়, এদের সব, বাবা যদি লম্বা হয়, মা যদি খাটো হয়, আর লম্বাটা যদি প্রকট হয়, মানে বিশুদ্ধ লম্বার বিশুদ্ধ খাটো হয়, লম্বা যদি প্রকট হয়, তাহলে এই বাবা মায়ের যত সন্তান হবে সব লম্বা হবে। F1 বংশধরের, F1 জনুর সকল বৈশিষ্ট্য, সকল জীব হলো লম্বা হবে। এখন এরকম লম্বা, তবে এরা কি হবে? শঙ্কর লম্বা। এরকম শঙ্কর লম্বা হচ্ছে বাবা, শঙ্কর লম্বা মা, এদের মধ্যে যদি ক্রস হয় তাহলে হচ্ছে 3টা লম্বা হবে, একটা খাটো হবে। এটাই মেন্ডেলের প্রথম সূত্রের ব্যাখ্যা। মেন্ডেলের প্রথম সূত্র দ্বিতীয় বংশধরের জন্য কার্যকর, দ্বিতীয় বংশধর F2 জনুর জন্য কার্যকর। F1 জনুতে মেন্ডেলের সূত্র প্রযোজ্য হবে না। আর মেন্ডেলের সূত্রটা কি ছিল? এই যে মেন্ডেলের সূত্র এটাই ছিল যে জীবের যে কোনো বৈশিষ্ট্য প্রকাশের জন্য এক একটা করে ফ্যাক্টর কাজ করে। উনি জিনটার আগে নাম দিয়েছিলেন ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলা পাশাপাশি অবস্থান করে, একটা আর একটার সাথে মিশ্রিত হয় না। গ্যামেট উৎপাদনের সময় সে স্থানান্তরিত হয়। এই যে 80টায়, এই যেখানে এটা যখন স্পার্ম তৈরি হয়েছে, জনন কোষ তৈরি হয়েছে, এই সন্তানের মধ্যে 80টায় আসছে। তার মানে 80টা হলো এই বাবা থেকে এই সন্তানের মধ্যে আসছে। এখন 80টাই হলো এই যে তার নাতির মধ্যেও আসছে। তার মধ্যে আমার মধ্যে যে জিনটা আছে, এই জিনটা আমার বাবা থেকে আমার মধ্যে আসছে। আমার বাবা কই পাইছে? আমার দাদা থেকে পাইছে। আমার দাদা কই পাইছে? তার বাবা থেকে পাইছে। তার বাবা কই পাইছে? তার বাবা থেকে পাইছে। এই যে পর্যায়ক্রমিক সিলসিলাটা, ঠিক আছে? যে এবং হচ্ছে কি বলছে, এই ধারণাটা, এটাই হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র। কথা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ওকে। তাহলে হচ্ছে আমরা যখন মেন্ডেলের প্রথম সূত্রের ব্যাখ্যা যদি আসে, যে মেন্ডেলের সূত্র, মেন্ডেল কি বোঝাতে চেয়েছিলেন, বা মেন্ডেলের অনুপাত 3:1 হয়, বা হচ্ছে মেন্ডেল বলে ফ্যাক্টর আবিষ্কার করেছেন, এই টাইপের বলে ঘ নাম্বারে দিতে পারে বা গ নাম্বারে দিতে পারে। এটা একটা গ নাম্বার অথবা ঘ নাম্বারের প্রশ্ন হতে পারে, যে মেন্ডেল কি বলতে চেয়েছিলেন ব্যাখ্যা করো, মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে মেন্ডেলের অনুপাত ছিল 3:1, সেটা ব্যাখ্যা করো। মেন্ডেলের হচ্ছে খাটো 3টা হয়, লম্বা 3টা হয়, খাটো 1টা হয়, এটা ব্যাখ্যা করো। এই টাইপের তোমাকে বুঝায় দিবে। বা মেন্ডেলের প্রকট প্রচ্ছন্ন সম্বন্ধে কি ধারণা দিয়েছিলেন ব্যাখ্যা করো, এই টাইপের। মানে তুমি দেখলে বুঝতে পারবা। তো তোমাকে হচ্ছে এই ছকটা উঠায় দিতে হবে পর্যায়ক্রমিকভাবে। এই ছকটা উঠায় হচ্ছে তোমাকে এটার ব্যাখ্যা দিতে হবে, অবশ্যই এই ছকটা থাকতে হবে। এখন আমি যেটা এখন এভাবে করছি, এটা তুমি অন্যভাবেও করতে পারো, জাস্ট এটা আমি এই যে এখন দেখাচ্ছি। যেমন হচ্ছে কি, এই যে দেখো, বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ খাটো, এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে মা। এখন এদের আমরা যদি গ্যামেট করি তাহলে এখানে হবে ক্যাপিটাল টি, এখানে হবে স্মল টি। এদের যে প্রথম বংশধর হবে ক্যাপিটাল টি স্মল টি, এটা হলো F1 বংশধর। F1 বংশধরের জন্য মেন্ডেলের সূত্র প্রযোজ্য না। এখন এর কারণ কি? এটা হলো বিশুদ্ধ, আচ্ছা এটা ওখানে লিখবো না, এখানে এই যে এখানে লিখলাম। এই জীবটিগুলো, এগুলো সবগুলো কি বিশুদ্ধ। একটা হলো বিশুদ্ধ লম্বা আর একটা হলো খাটো। এখানে এই যে এটা যেমন ধরো খাটো, এটা হলো বিশুদ্ধ, এটা হলো লম্বা, এটা হচ্ছে কি বিশুদ্ধ। তো এরা হচ্ছে কি, এখন আমাকে এই যে আবার ধরে নিতে হবে, ধরি হচ্ছে যে লম্বার জন্য লম্বা হচ্ছে টি, এটা হলো প্রকট, খাটো হচ্ছে স্মল টি, এটা হলো কি প্রচ্ছন্ন, এটা লেখার দরকার নেই, প্রকটটা লিখলে হলো।
এখন এটা তো এই যে আগেরটার মতোই, তাই না? তো এখানে ডিফারেন্টটাকে আমি যে চেকার বোর্ড দিতে পারবো, আমি এখন চেকার বোর্ড দিয়ে দেখাবো আর কি। তো এখন হচ্ছে কি, এই যে আমি এখন একটা ছক করব, যে এখন এই F2 বংশধর আমরা দেখাবো। এই যে একটা ছক করলাম, এই যে ছক করে আমরা দেখাইতে পারবো, ছক করে দেখাইতে পারবো। এই যে ছক করলাম, তো ছকের মধ্যে ধরো এই যেটা হলো বাবা, এটা হলো পুরুষ চিহ্ন, আবার এই যে নিচে প্লাস দিলে গোল দিয়ে এই যে দেখো এটা হচ্ছে পুরুষ চিহ্ন, পুরুষ পুরুষ, আর এই যে এটা হচ্ছে মহিলা চিহ্ন, মহিলা। ওকে, তাহলে এই যে বাবার মধ্যে যে এই যেটা যদি আমরা ধরো এরকম একটা ক্যাপিটাল টি স্মল টি এরকম একটা আছে, এর মধ্যে গ্যামেটটা কি হবে? একটা হবে ক্যাপিটাল টির গ্যামেট আর একটা হবে স্মল টি এর গ্যামেট, রাইট? একটা হবে কি ক্যাপিটাল টি গ্যামেট আর একটা গ্যামেটের মধ্যে থাকে ক্যাপিটাল টি আর একটা গ্যামেটের মধ্যে স্মল টি, এরকম থাকবে, দুই ধরনের থাকবে। তাহলে এই যে একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি মায়ের ক্ষেত্রে, আবার বাবার ক্ষেত্রেও কি এই যে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। এখন এই যে ক্যাপিটাল টি স্মল টি নিয়ে আমরা যদি ক্যাপিটাল টি এইটি আর এইটি মিলে ক্যাপিটাল টি, এই যে ক্যাপিটাল টি স্মল টি মিলে এই যে ক্যাপিটাল টি স্মল টি, আবার এটা এই যে ক্যাপিটাল টি এই যে স্মল টি, যদিও স্মল টি আগে আসার কথা কিন্তু না, আমরা যেটা প্রকট ধরছি সেটাকে আগে লিখবো। তো ক্যাপিটালটিকে প্রকট ধরছি, অতএব ক্যাপিটালটি আগে লিখবো। আর এটা ক্ষেত্রে ক্যাপিটাল এখানে স্মল টি এখানেও স্মল টি, তাহলে এই যে স্মল টি এই যে চারটা জীব আমরা পাইছি। তাহলে এই জীবটা কি হলো? এই জীবটা হচ্ছে লম্বা, এই জীবটা হচ্ছে লম্বা, এই জীবটা হচ্ছে লম্বা, কারণ যখন লম্বা খাটো দুইটাই থাকবে, যেটা প্রকট সেটা হবে লম্বা, আর এটা হলো দুইটাই খাটো, অতএব এটা হচ্ছে খাটো। তাহলে এখন কি হলো? লম্বা, এখান থেকে এটা হচ্ছে F, এটা হচ্ছে কি F2 জনু, মানে হচ্ছে দ্বিতীয় বংশধর। এই যে দ্বিতীয় বংশধরের ক্ষেত্রে আমরা পাইলাম হচ্ছে যে লম্বা অনুপাত খাটো, লম্বা অনুপাত খাটো সমান কত? 3:1, 3:1। এই যে তিনটা লম্বা একটা খাটো, 3:1। এই যে এটি হলো মেন্ডেলের প্রথম সূত্র ব্যাখ্যা। তাহলে এটাকে আমরা হচ্ছে কি করতে পারি? আমরা এভাবেও দেখাইতে পারি, এভাবে যে তুমি যদি এভাবে টেনে দেখাও, এভাবেও দেখানো যাবে, বা হচ্ছে এভাবে চেকার বোর্ডের মাধ্যমেও দেখাইতে পারো। এটা তোমার স্বাধীনতা, তুমি যেটা ভালো মনে করো সেভাবে দেখাবা, ঠিক আছে? তবে হচ্ছে মূল কথা এটা, এই যে তিনটা লম্বা হবে একটা খাটো হবে, বা তিনটা খাটো হবে একটা লম্বা হবে, এই কথা, এই যে ছকটা এইভাবে তোমাকে এটা উল্লেখ রেখে তারপর তুমি তোমার মতো করে বর্ণনা দিবা। তাহলে জাস্ট হচ্ছে আমি বর্ণনাটা একবার দেই। প্রথমে মনে রাখো যে তোমার যে বর্ণনা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যাখ্যা, এটার বর্ণনার ক্ষেত্রে তুমি যদি হচ্ছে যে যদি এই ছকটা যদি তোমার থাকে, এই ছকটা যদি তোমার থাকে, এটা তো আমার দরকার নাই, এই ছকটা যদি তোমার থাকে, তাহলে হচ্ছে তুমি এখানে 3-3 পাবা কনফার্ম, 4-4 পাবা কনফার্ম। এখন বর্ণনা তুমি ভালো হোক আর খারাপ হোক, এই ছকটা যদি এইভাবে যদি থাকে, এটা মাথায় রাখো। কারণ আমরা কি বলি, আমরা হচ্ছে এমনভাবে আনসার করব যাতে হচ্ছে স্যার খুশি হয়ে যায়। এখন বর্ণনা অনেকেই, বেশিরভাগ স্টুডেন্ট কী করবে, শুধু বর্ণনা দিবে, তারা কিন্তু চিত্র দিবে না। কেন চিত্র দিবে না? কারণ তোমাদের বইয়ের মধ্যে যে চিত্র যেটা আছে সেটা হলো যে তোমাদের বইয়ের মধ্যে গাছের ছবি আর্ট করে দেখানো আছে। তো পরীক্ষার খাতায় তো আর গাছের ছবি আর্ট করে দেখানো তো সম্ভব না। সো এটা জাস্ট গাছের ছবি আঁকানোর দরকার নাই, তুমি যা এই যে লম্বা খাটো এভাবেই বলবা, বাবা মা এভাবে দিলেই মেন্ডেলের সূত্র বোঝা যাবে, ঠিক আছে? এখন তুমি তোমার মতো করে বর্ণনা দিবা। বর্ণনাতে তুমি বলবা যে মটরশুঁটি গাছ, ঠিক আছে? বা বলতে পারো যে মেন্ডেল হচ্ছে মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করেন। আমরা ধরি ক্যাপিটালটি হচ্ছে এটা লম্বা হওয়ার জিন এবং স্মলটি হচ্ছে, তাহলে বর্ণনাটা কীভাবে দেবে? যে দেখো নিচে মেন্ডেলের সূত্রটির বা 3:1 এর অনুপাত, এটা নিচে ব্যাখ্যা করা হলো। তারপরে ছকটা উঠাইলে তারপরে তুমি বর্ণনা লিখবা যে মেন্ডেল হচ্ছে মটরশুঁটি গাছ নিয়ে এটা গবেষণা করেন। তো লম্বা হওয়ার জিনটি হচ্ছে ক্যাপিটালটি, এটিকে আমরা প্রকট ধরি, এবং খাটো হওয়ার জিনটি হচ্ছে স্মলটি, এটি হচ্ছে প্রচ্ছন্ন। তো প্রথম বংশধরের ক্ষেত্রে মেন্ডেলের সূত্র প্রযোজ্য নয়, মেন্ডেলের সূত্র হচ্ছে দ্বিতীয় বংশধরের জন্য প্রযোজ্য। তো দ্বিতীয় বংশধরের ক্ষেত্রে গ্যামেটগুলো হয় ক্যাপিটালটি এবং স্মলটি, এবং বাবা এবং মা উভয়ের ক্ষেত্রে ক্যাপিটালটি এবং স্মলটি। তো চেকার বোর্ড থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই জীবগুলো হয়েছে হলো ক্যাপিটালটি,
ক্যাপিটাল টি লম্বা, এগুলো তুমি উল্লেখ করে দিবা লেখে লেখে। ক্যাপিটাল টি স্মল টি এটা লম্বা, ক্যাপিটাল টি স্মল টি এটা লম্বা, ক্যাপিটাল টি স্মল টি এটা হলো খাটো। তার মানে যেহেতু আমরা ক্যাপিটাল টিকে প্রকট ধরেছি, অতএব ক্যাপিটাল টি এবং স্মল টি যখন আসে তখন ক্যাপিটাল টির বৈশিষ্ট্য প্রকাশ পায়। যার কারণে এই চেকারবোর্ডের মাধ্যমে, চেকারবোর্ড থেকে আমরা দেখতে পাচ্ছি টোটাল 4টা জীবের মধ্যে F2 জনুর দ্বিতীয় বংশধরের 4টা জীবের মধ্যে 3টি লম্বা হয়েছে, একটি খাটো হয়েছে, যেটা অনুপাত করলে দাঁড়ায় 3:1। মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা, বা মেন্ডেল এটি বোঝাতে চেয়েছিলেন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের জানার বিষয় যেটা, যে প্রথম বংশধরের জন্য মেন্ডেলের সূত্র প্রযোজ্য নয়, মেন্ডেলের সূত্র দ্বিতীয় বংশধরের জন্য প্রযোজ্য। তার মানে যদি আমরা আরও ক্লিয়ারভাবে বলি, এই যে বিশুদ্ধ জীবের মধ্যে যদি ক্রস হয় মেন্ডেলের সূত্র প্রযোজ্য হবে না। মেন্ডেলের সূত্র প্রযোজ্যের জন্য সংকর জীবের মধ্যে ক্রস হতে হবে। এই জন্য মেন্ডেলের সূত্রের মধ্যে উল্লেখই ছিল 2টি সংকর জীবের মধ্যে ক্রস হলে, এই কথাটা উল্লেখ ছিল। ঠিক আছে, আচ্ছা, তাইলে মোটামুটি এটা ক্লিয়ার হয়েছে। আমরা পড়লাম হচ্ছে জিনের প্রকারভেদ, প্রকট, প্রচ্ছন্ন, এগুলো আমরা পড়লাম। এরপরে হচ্ছে আমরা মেন্ডেলের সূত্রটা বোঝার চেষ্টা করলাম, রাইট? ওকে, এখন আমরা একটু দেখব যে এই যে মেন্ডেলের যে সূত্র বা হচ্ছে এই যে জিন যে বৈশিষ্ট্য প্রকাশ করে, জিন আসলে বৈশিষ্ট্য কিভাবে প্রকাশ করে, বৈশিষ্ট্য কার ভিতরে কার মধ্যে যায়, যা সেটা এমসিকিউর জন্য একটা তথ্য, একটু স্বাভাবিকভাবে সিম্পলভাবে জেনে রাখি। এটা সংক্রান্ত ইন্টারমিডিয়েটে একেবারে বিস্তারিত আলোচনা আছে, বায়োলজির প্রথম পত্রের প্রথম অধ্যায়ের মধ্যে এই সংক্রান্ত আলোচনা আছে। তাহলে আমরা জানি যে জীবের দৃশ্যমান এবং অদৃশ্যমান যত বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে হচ্ছে জিন। এখন জিন থাকে কোথায়? জিন থাকে হচ্ছে ডিএনএর মধ্যে। জিন থাকে কোথায়? জিন ডিএনএর মধ্যে থাকে। ডিএনএর ভিতরে অসংখ্য জিন থাকে, অসংখ্য জিন, অনেকগুলা নিউক্লিওটাইড একত্রিত হয়ে একটা করে জিন হয়। ঠিক আছে, তাহলে এই ডিএনএর মধ্যেই মূলত, যেহেতু ডিএনএর মধ্যেই জিন থাকে, অতএব বৈশিষ্ট্যগুলা ডিএনএ, মানে জিন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, আর অনেকগুলা জিন মিলে হলো ডিএনএ, রাইট? তো ডিএনএ হচ্ছে এর জন্য ডিএনএকে ধারক বাহক বলা হয়, বৈশিষ্ট্যের ধারক বাহক বলা হয়। কারণ হলো ডিএনএ কি করে? ওই জিনগুলাকে ধারণ করে। তাহলে এই ডিএনএ থেকে জিনগুলা আরএনএতে স্থানান্তরিত হয়। মূলত ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। ডিএনএ থেকে কি তৈরি হয়? ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। এই ডিএনএ থেকে যে আরএনএ তৈরির যে প্রক্রিয়া, এটাকে বলা হয় হচ্ছে ট্রান্সক্রিপশন। এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। তার মানে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। তার মানে ডিএনএ থেকে আমরা বলতে পারি, ডিএনএ থেকে জিনগুলা বা বৈশিষ্ট্যগুলা আরএনএতে স্থানান্তরিত হয়। দেন এই আরএনএ থেকে বৈশিষ্ট্যগুলা, আরএনএ থেকে আবার প্রোটিন তৈরি হয়। আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। দেন এই জিনটা বা বৈশিষ্ট্যগুলা আরএনএ থেকে প্রোটিনের মধ্যে স্থানান্তরিত হয়। এই প্রোটিনের মধ্যে গিয়ে বৈশিষ্ট্যগুলা কি পায়? এই প্রোটিনের পরে, প্রোটিনের ভিতরে গিয়ে বৈশিষ্ট্যগুলা প্রকাশ পায়। যেমন ধরো, বৈশিষ্ট্য প্রোটিনের মাধ্যমে কিভাবে প্রকাশ পায়? যেমন ধরো রুই মাছের মধ্যে অ্যালার্জি নাই, বা খাসির গোস্তের মধ্যে অ্যালার্জি নাই, কিন্তু ইলিশ মাছের মধ্যে অ্যালার্জি আছে। ইলিশ মাছ খাইলে বা চিংড়ি খাইলে যাদের অ্যালার্জি আছে শরীর চুলকায় বা লাল হয়ে যায়, অ্যালার্জি ভেসে ওঠে। রুই মাছ খাইলে তো হয় না, তারপরে ছোট মাছ, মলা মাছ খাইলে তো হয় না, তো ইলিশ মাছ খাইলে কেন হয়? গরু গোস্ত খাইলে কেন হয়? এই যে ইলিশ মাছের ভিতরে যে প্রোটিন আর রুই মাছের প্রোটিন, দুইটা হলো আলাদা। তো রুই মাছের প্রোটিনের যে বৈশিষ্ট্য, সেটা অ্যালার্জিকে ভাসায় না, অ্যালার্জিকে জেগে তোলে না, কিন্তু ইলিশ মাছের প্রোটিনটা, চিংড়ি মাছের প্রোটিনটা অ্যালার্জিকে জাগায় তোলে। তার মানে বৈশিষ্ট্য প্রকাশ করে মূলত প্রোটিনের মাধ্যমে বৈশিষ্ট্য প্রকাশিত হয়। যে কোনো বৈশিষ্ট্য, যত জীবের বৈশিষ্ট্য আছে সেটা প্রকাশিত হবে কিসের মাধ্যমে? প্রোটিনের মাধ্যমে। তাইলে এই যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে ট্রান্সলেশন। তাহলে এই যে ডিএনএ থেকে আরএনএ তৈরি, মানে ডিএনএর বৈশিষ্ট্যগুলা, ডিএনএর ভিতরে যে জিন আছে, বৈশিষ্ট্য আছে, এইটা
আরএনএতে স্থানান্তরিত হবে। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে জিন বা হচ্ছে বৈশিষ্ট্য সেটা কি হবে, ডিএনএ থেকে আরএনএতে স্থানান্তরিত হবে। আবার আরএনএ থেকে এই জিন বা বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি, এই জিন বা বৈশিষ্ট্য প্রোটিনের মধ্যে স্থানান্তরিত হবে, বৈশিষ্ট্য প্রোটিনের মধ্যে স্থানান্তরিত হবে। ট্রান্সলেশন প্রক্রিয়া এটা হবে। এর প্রোটিন যা কি করবে, বৈশিষ্ট্য প্রকাশ করবে। ঠিক আছে, তাইলে এই যে জিন বা একটা জীবের মধ্যে যে বৈশিষ্ট্য, এটা কি হয়, স্থানান্তরিত হয়। কিভাবে স্থানান্তরিত হয়, ওই যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, প্রোটিনের মধ্যে যা বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়। যেমন ধরো আমার ভিতরে যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়, যেমন চামড়ার রং, এটা কি টোটালটাই প্রোটিন, রাইট? এই প্রোটিন, তো এই বৈশিষ্ট্য প্রকাশ পাইছে কি, আমার ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়েছে, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়েছে, তারপর সেই বৈশিষ্ট্য কি হয়েছে, প্রকাশিত হয়েছে। তো এটা ছিল একটা বেসিক কনসেপ্ট, এটা তোমার বইয়ের মধ্যে একটু লাইন দেওয়া আছে, এই জন্য এটা ব্যাখ্যা মোটামুটি একটু বুঝাইলাম। জাস্ট এখান থেকে এমসিকিউর জন্য কোশ্চেন হইতে পারে যে ডিএনএ থেকে কি তৈরি হয় আরএনএ, আরএনএ থেকে কি তৈরি হয় প্রোটিন, সেই প্রোটিন আবার কি করে বৈশিষ্ট্য প্রকাশ করে। এইখানে থেকে আর বাকি যেটা আছে এটা একটু রিডিং পড়ে নিবা, তোমরা টোটাল বিষয়টা রিডিং পড়ে নিবা। তাহলে এখান থেকে বললাম না জিন কাকে বলে, তারপরে জিনের প্রকারভেদ, প্রকট জিন, প্রচ্ছন্ন জিন, তারপরে হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যাখ্যা 3:1 অনুপাতের যে ব্যাখ্যা, এবং আমরা পড়লাম হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরি, এটা আমরা জানলাম। এবং প্রোটিনই কি করে, বৈশিষ্ট্য প্রকাশিত করে। তার মানে এই যে ডিএনএর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো, ডিএনএ আবার কোথায় থাকে, ডিএনএ থাকে হচ্ছে ক্রোমোজোমের মধ্যে, ক্রোমোজোমের মধ্যে থাকে কি ডিএনএ। ঠিক আছে, এই যে ক্রোমোজোম যখন গ্যামেট স্থানান্তরিত হয়, যে আমার ভিতরে যে স্পার্ম তৈরি হবে, শুক্রাণু, এই শুক্রাণু যে স্থানান্তরিত, এই যে শুক্রাণুর মধ্যে আমার দেহ থেকে শুক্রাণুর মধ্যে ক্রোমোজোম স্থানান্তরিত হবে। কি স্থানান্তরিত হবে, ক্রোমোজোম। সরাসরি ডিএনএ বা জিন এগুলা যাবে না, ক্রোমোজোম যাবে। তো ক্রোমোজোমের ভিতরে ডিএনএ আছে, ক্রোমোজোমের ভিতরে আবার জিনও আছে, তার কোনো সমস্যা নেই, ক্রোমোজোম গেলে সবই যাওয়া হলো। ঠিক আছে, আচ্ছা, ওকে 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 আমরা হচ্ছে পরবর্তী টপিকের মধ্যে যাব। তো আমাদের পরবর্তী টপিক হচ্ছে ডিএনএ, আমাদের পরবর্তী টপিক হচ্ছে ডিএনএ প্রতিলিপন। তো ডিএনএ প্রতিলিপন এটা হচ্ছে রেপ্লিকেশন। তোমাদের বইয়ের মধ্যে অনুলিপন লেখা আছে, অনুলিপন লেখা, তো আমরা ডিএনএ অনুলিপনই বলি। তবে ডিএনএ অনুলিপন বলার চাইতে ডিএনএ প্রতিলিপন বলাটা ভালো। ঠিক আছে, ডিএনএ প্রতিলিপন বলাটা ভালো, কারণ অনুলিপন আর প্রতিলিপনের মধ্যে একটু পার্থক্য কাজ করে। তো অনুলিপন আর প্রতিলিপনের মধ্যে পার্থক্য কি, যেমন ধরো আমার কাছে এক পৃষ্ঠা লেখা আছে, একটা পৃষ্ঠা আছে, মধ্যে কি ভিতরে কিছু লেখা আছে। তো এটা থেকে যদি আমি ফটোকপি করে নেই, হুবহু সেম উঠবে, এটা হলো প্রতিলিপন। আর এটা আমি তোমাকে বললাম যে ভিতরে কি কি লেখা আছে তুমি একটু উঠাও, তুমি ওটা দেখে দেখে তোমার খাতাতে উঠাইলা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অনুলিপন। মানে যেটা, যেমন আমি ক এভাবে লিখি, তুমি ক এভাবে লেখো না, তুমি ক এভাবে লেখো, জাস্ট দুইটাই ক, তবে একটু পার্থক্য আছে, আকার, স্টাইল, হ্যাঁ পার্থক্য আছে। আমার লাইনগুলো বাঁকা হয়, তোমার লাইন সোজা হয়, এই যে পার্থক্য আছে। তো একেবারে হুবহু না, যেটা একেবারে হুবহু না, হ্যাঁ সেটা হলো অনুলিপন। আর যেটা একেবারে হুবহু সব কিছু সেম, সেটা হচ্ছে প্রতিলিপন। এই জন্য একটা ডিএনএ থেকে যখন আর একটা ডিএনএ তৈরি হয়, এটা একবারে হুবহু সেম বৈশিষ্ট্যের হয়, এই জন্য এটাকে প্রতিলিপন বলাটা উত্তম। তোমরা অনুলিপন বলো, এটা কোনো সমস্যা না, যেহেতু তোমাদের বইয়ে অনুলিপন আছে, বাট আমি তোমাকে একটু জানাই দিলাম। ওকে, তাহলে ডিএনএ প্রতিলিপন বা অনুলিপন এটা কি? এই কোশ্চেনটা হলো একই ধারে, দেখো গ নাম্বারে হইতে পারে, খ নাম্বারে হইতে পারে, ক নাম্বারে হইতে পারে, শর্ট কোশ্চেনও হইতে পারে। ডিএনএ অনুলিপন বা ডিএনএ প্রতিলিপনের যে বর্ণনা। তো প্রাথমিকভাবে আসো, ডিএনএ প্রতিলিপন কাকে বলে, সংজ্ঞাটা কি, সংজ্ঞা কি, সংজ্ঞা। ডিএনএ প্রতিলিপন বা অনুলিপন হচ্ছে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএর সৃষ্টি হবে। যে প্রক্রিয়ায় একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএর সৃষ্টি হয় তাকেই ডিএনএ প্রতিলিপন বলা হয়।
বা ডিএনএ রেপ্লিকেশন বলা হয়। তাহলে ডিএনএ প্রতিলিপন বা ডিএনএ অনুলিপন বা ডিএনএ রেপ্লিকেশন কাকে বলে? যে প্রক্রিয়ায় ডিএনএ সংখ্যা বৃদ্ধি করে বা হচ্ছে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ সৃষ্টি হয় তাকে ডিএনএ অনুলিপন বা ডিএনএ রেপ্লিকেশন বলা হয়। টোটাল প্রক্রিয়াটা আমরা একটু দেখি। যেমন এটা হচ্ছে একটা ডিএনএ, এটা হচ্ছে একটা ডিএনএ, এটা হচ্ছে একটা ডিএনএ। তো ডিএনএর মধ্যে নাইট্রোজেন বেস যেভাবে থাকে এগুলা আছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই প্রতিলিপন প্রক্রিয়াটা কিভাবে হয়? ডিএনএ একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ কিভাবে সৃষ্টি হয়? তো আমরা জানি যে ডিএনএর মধ্যে যে হাইড্রোজেন বন্ধন থাকে, এই যে দুইটা সূত্রক থাকে, এই দুইটা সূত্রক মধ্যে এর সাথে টি এর দ্বি বন্ধন, সি এর সাথে জি এর তিন বন্ধন, এরকম হাইড্রোজেন বন্ধন থাকে, তাই তো? হাইড্রোজেন বন্ধন থাকে। তো এই দুইটা সূত্রকের মধ্যে যে হাইড্রোজেন বন্ধনগুলা যে থাকে, এই হাইড্রোজেন বন্ধনগুলা বিচ্ছিন্ন হয়ে যায়। এক ধরনের এনজাইম আসে, এনজাইমটাকে বলে হেলিকেজ এনজাইম। কি এনজাইম আছে? এখানে এক ধরনের এনজাইম আছে হেলিকেজ এনজাইম, হেলিকেজ এনজাইম আসে। তো এই হেলিকেজ এনজাইম আইসা এই ডিএনএ যে সূত্রকের মধ্যে হাইড্রোজেন বন্ধন এগুলো ভেঙে দেয়, ভেঙে দিয়ে দুইটা সূত্রক পরস্পর হতে বিচ্ছিন্ন হয়ে যায়। এই যে দুইটা সূত্রক পরস্পর হতে কি হলো? বিচ্ছিন্ন হয়ে গেল। কথা কি বুঝছো? এখন এই যে পুরাতন সূত্রক, তাহলে হচ্ছে এই পুরাতন সূত্রকটা যে আছে, এই যে অঞ্চলে এটা প্রক্রিয়াটা হচ্ছে সেখানে অসংখ্য নিউক্লিওটাইড এগুলো আছে, এ জি সি টি এগুলো ঘোরাফেরা করতেছে, ঠিক আছে? তখন হচ্ছে যে এই পুরাতন সূত্রকগুলা তাদের কি বলে পরিপূরক সূত্রক তৈরি করবে। পুরাতন সূত্রকগুলা কি করবে? পরিপূরক সূত্রক তৈরি করবে। তো এটা হলো পুরাতন সূত্রক, সে তার পরিপূরক সূত্রক, এই যে এখানে একটা পরিপূরক নতুন সূত্রক তৈরি করবে, সে তার পরিপূরক নতুন সূত্রক তৈরি করবে। তো এভাবে হচ্ছে এখানে একটা ডিএনএ তৈরি হবে। তার মানে এভাবে এখানে দুইটা সূত্রক পরস্পর বিচ্ছিন্ন হইতে থাকবে, প্রক্রিয়াটা এইদিকে সম্পন্ন হবে। এখানে দুইটা সূত্রক পরস্পর বিচ্ছিন্ন হতে থাকবে, আর সূত্রক দুটো আলাদা হয়, এখানে নতুন সূত্রক তৈরি হতে থাকবে। একটা সময় গিয়ে এই টোটাল ডিএনএটা শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে যে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ পাওয়া যাবে। এই যে এটা হচ্ছে ডিএনএ প্রতিলিপন বা ডিএনএ অনুলিপন, কিভাবে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএর সৃষ্টি হয়, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে আমাদের কিছু ইন্ডিকেট করতে হবে। সবচেয়ে ভালো, তোমাদের বইয়ের মধ্যে কোনো ইন্ডিকেট নাই, বাট হচ্ছে এটা আমরা একটু ইন্ডিকেট করে দিব, তাহলে আমরা ফুল মার্কস পাবো। আমরা বলছিলামই যে আমরা এমনভাবে আনসার করব যেটা অন্যদের তুলনায় ব্যতিক্রম হয়, অন্যদের তুলনায় ডিফারেন্স হয়, ঠিক আছে? তাহলে এটা হলো পুরাতন ডিএনএ, এটা হচ্ছে পুরাতন ডিএনএ, এটা আমরা ইন্ডিকেট করব। তারপরে এই যে দুইটা আছে, তো এই যেটা হলো পুরাতন সূত্রক, এটা হলো পুরাতন সূত্রক। তারপর এই পাশে যেটা তৈরি হলো এটা হলো নতুন সূত্রক, নতুন সূত্রক, পরিপূরক সূত্রক লেখা যেতে পারে, নতুন পরিপূরক সূত্রক। এই পুরাতন সূত্রক নতুন সূত্রক মিলে আবার কি হলো? নতুন ডিএনএ হলো। এটা আমরা লিখতে পারি নতুন ডিএনএ বা হচ্ছে অপত্য ডিএনএ, ঠিক আছে? এই যেভাবে আমরা একটু ইন্ডিকেট করে দিব। তারপরে লিখলাম চিত্র হচ্ছে কি? চিত্র হচ্ছে ডিএনএ প্রতিলিপন, বা যদি প্রতিলিপন অনুলিপন দুইটা কনফিউশন মনে করো যে কি লিখবো, তাহলে সরাসরি ইংরেজিতে লিখে দিবা ডিএনএ রেপ্লিকেশন। ওকে, তাহলে আর কোনো বিতর্ক থাকলো না, এটা কৌশল। তাহলে যেভাবে আমরা চিত্র দিব, গ নাম্বারে আসলে আমরা চিত্র দিব, এই যেভাবে চিত্র দিব। আর এইটাকে, এই চিহ্নকে, এটা হলো প্রতিলিপনের দিক বা রেপ্লিকেশনের দিক, রেপ্লিকেশনের দিক, মানে প্রতিলিপনটা এই দিক থেকে হচ্ছে, এই দিকে হচ্ছে। তাহলে মোটামুটি এখন ডিএনএ প্রতিলিপনের বর্ণনা যদি গ নাম্বারে প্রশ্ন আসে আর এরকম একটা চিত্র যদি থাকে, আল্লাহু আকবার, তুমি 3-এ 3 পাবা নিশ্চিত, ইনশাআল্লাহ। এরকম একটা চিত্র দেওয়ার পরে 3-এ 3 না পাওয়ার রেকর্ড সম্ভবত নাই। আর এরকম একটা চিত্র দিলে এই প্রশ্নের উত্তরটা হবে সবার চাইতে ডিফারেন্স উত্তর হবে। এখানে তুমি একটু সাইড দিয়ে উল্লেখ করে দিতে পারো, এই যে এ বরাবর টি এর দ্বিবন্ধন, সি বরাবর জি এর 3 বন্ধন,
এরকম একটু উল্লেখ করে দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এখন হলো বর্ণনাটা কিভাবে লিখবো, বর্ণনাটা কিভাবে লিখবো সেটা হলো কথা। তার আগে আমরা একটু আরেকটা জিনিস বলি যে এভাবে যে রেপ্লিকেশন প্রক্রিয়াটা যে হইল, এই রেপ্লিকেশন প্রক্রিয়াটাকে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া বলা হয়। কি বলা হয়? অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া বলা হয়। তো এই ডিএনএ ভাবে প্রতিলিপনটাকে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া কেন বলা হয়? কারণ দেখো, এই যে নতুন ডিএনএটা যে তৈরি হলো, এভাবে এই প্রক্রিয়ার মাধ্যমে যে নতুন ডিএনএটা তৈরি হলো, এই নতুন ডিএনএটাতে মূলত কিন্তু দুইটা সূত্রকে কিন্তু তৈরি হয় নাই। একটা সূত্রক হলো পুরাতন সূত্রক, যেটা আগে থেকেই ছিল। পুরাতন সূত্রক এটা আগে থেকেই ছিল, সে তার পরিপূরক নতুন সূত্রক তৈরি করছে। তার মানে একটা ডিএনএর দুইটা সূত্রকের মধ্যে একটা সূত্রক আগে থেকেই ছিল, অর্ধেক বৈশিষ্ট্য আগে থেকেই থাকে, বা অর্ধেক সূত্র আগে থেকেই থাকে, অর্ধেক আগে থেকেই থাকে, আর বাকি অর্ধেক নতুন করে তৈরি হয়। তার মানে এই বাকি অর্ধেক, প্রথম অর্ধেক আগে থেকেই সংরক্ষিত অবস্থায় আছে, আর পরবর্তীতে শুধু অর্ধেক তৈরি হয়েছে। এবং এই যে একটা সূত্রক, সেই নির্ধারণ করবে ওই সূত্রকটা কেমন হবে, সে যেভাবে চাইবে সেভাবে এই সূত্রকটা হবে। কিভাবে? এই যে দেখো, এই যে ধরো এটা হলো নতুন সূত্র, এটা পুরাতন সূত্র। এখানে ধরো এ আছে, এখানে সি আছে, ধরো এখানে জি আছে, এখানে ধরো টি আছে। এখন নতুন সূত্রক যেটা তৈরি হবে, নতুন পরিপূরক সূত্রক যেটা তৈরি হবে, এই সূত্রকটাই ওইটা নির্ধারণ করবে যে কে তৈরি হবে। কেন? এ বরাবর কি আসবে? এ বরাবর টি আসবে। তো সেই নির্ধারণ করে দিল যে এখন টি আসো। এ আবার সি নির্ধারণ করবে যে এখন জি আসো, এখন জি আসো। আবার জি নির্ধারণ করে দিবে সি আসো, টি নির্ধারণ করে দিবে এ আসো। এই যে নতুন সূত্রক তৈরি হচ্ছে, এই যে নতুন সূত্রকটা যে তৈরি হইল, নতুন সূত্রকটা যে এভাবে তৈরি হইল, তাহলে এই অর্ধেক, এই একটা সূত্রক সেই সংরক্ষিত অবস্থায় ছিল এবং সেই নির্ধারণ করে দিল তুমি আসো, তুমি আসো, তুমি আসো। কোটা, চাকরির মধ্যে কোটা ব্যবস্থা, যে সরকার যে নির্ধারণ করে তুমি, তোমার চাকরি হবে, তোমার হবে না, তোমার হবে, তোমার হবে না, এটা হলো কোটা। কোটা বিরোধী এই জন্য আন্দোলন। কোটা মানে হলো সংরক্ষণ। কোটা মানে কি? সংরক্ষণ। মানে আমি যা চাইবো তাই হবে, এটার নামই কোটা বা সংরক্ষণ। তাইলে হচ্ছে যে এখানে কোটা পদ্ধতি চলে। তো পুরাতন সূত্রকে নির্ধারণ করে দেয় নতুন সূত্রকটা কেমন হবে, কখন এ আসবে, কখন জি আসবে, কখন সি আসবে, কখন টি আসবে। তার মানে নতুন যে একটা ডিএনএ তৈরি হয়, এই ডিএনএর অর্ধেক বৈশিষ্ট্য আগে থেকেই সংরক্ষিত অবস্থায় থাকে, আর বাকি অর্ধেক নতুন যে তৈরি হয় এবং এই অর্ধেকই সেটা নির্ধারণ করে দেয়। এই জন্য এটাকে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি বলা হয়। ক্লিয়ার হয়েছে? একটা পুরাতন সূত্র থাকে ডিএনএর মধ্যে, যে নতুন ডিএনএ যে তৈরি হবে, নতুন ডিএনএতে একটা পুরাতন সূত্রক থাকে, একটা নতুন সূত্রক তৈরি হয়, এবং পুরাতন সূত্রকেই নতুন সূত্রকের বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করে দেয়। এই জন্য এই পদ্ধতিকে রেপ্লিকেশন বা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি বলা হয়। ঠিক আছে, ক্লোজ। আশা করি বুঝছে, এরপরও না বুঝলে কিছু করার নাই। তো এটা গ নাম্বারে আসছে, ধরো যে ডিএনএ রেপ্লিকেশনের বর্ণনা দাও, ডিএনএ প্রতিলিপনের বর্ণনা দাও, এরকম একটা গ নাম্বারের প্রশ্ন আসলো। তাহলে আমি এটা কিভাবে উত্তর করব? তাহলে আমি প্রথমে সংজ্ঞা লিখব। যে প্রক্রিয়ায় একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএর সৃষ্টি হয় তাকে ডিএনএ রেপ্লিকেশন বলা হয়। নিচে ডিএনএ রেপ্লিকেশনের বর্ণনা দেওয়া হলো। তারপর আমি সুন্দর করে এই চিত্রটা আঁকবো। চিত্রটা আঁকার পরে এভাবে আমি লিখব পুরাতন ডিএনএ, রেপ্লিকেশনের দিক, পুরাতন সূত্রক, নতুন সূত্রক, নতুন ডিএনএ। ঠিক আছে, চিত্র ডিএনএ রেপ্লিকেশন লিখলাম। এরপরে বর্ণনা দিব যে ডিএনএর যে দুটি সূত্রক হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, হেলিকেজ এনজাইমের প্রভাবে, এটা ইন্টারমিডিয়েটে উঠলে এই হেলিকেজ শব্দটা পাবা। যদি তোমাদের বইয়ে নাই তাহলে এটা উল্লেখ করার দরকার নেই, তুমি বলবা এক ধরনের এনজাইমের প্রভাবে ডিএনএর সূত্রক দুটির ভিতরে হাইড্রোজেন বন্ধনগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে সূত্রক দুটি পরস্পর হতে, মানে হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে সূত্রক দুটি পরস্পর হতে বিচ্ছিন্ন হয়ে যায়, এবং প্রতিটি পুরাতন সূত্রক তাদের অনুরূপ প্রতিরূপ পরিপূরক সূত্রক গঠন করে
এভাবে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ সৃষ্টি করে। এবং এভাবে পরিপূরক সূত্রক গঠনের সময় এই যে এ বরাবর টি, এর সাথে টি এর এবং সি এর সাথে জি এর 3 বন্ধন গঠিত হয়। এভাবে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ সৃষ্টি হয়। এভাবে নতুন যে ডিএনএ সৃষ্টি হয়, এই নতুন ডিএনএতে একটি পুরাতন সূত্রক থাকে এবং একটি নতুন সূত্রক গঠিত হওয়ার মাধ্যমে নতুন ডিএনএ তৈরি হয়। এই জন্য এই প্রক্রিয়াটাকে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি বলা হয়। এই যেভাবে বলে দিলাম শেষ। এখন ধরো এটা সর্বশেষ বারের মতো আমরা বলবো যে পরীক্ষার মধ্যে এটা যদি গ নাম্বারের মধ্যে আসে তাহলে তুমি কিভাবে লিখবা। গ নাম্বারের মধ্যে আসলে তাহলে আমি প্রথমে লিখব হলো সংজ্ঞা। যে প্রক্রিয়া একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএর সৃষ্টি হয় তাকে ডিএনএ প্রতিলিপন বলে। নিচে ডিএনএ প্রতিলিপনের বর্ণনা দেওয়া হলো। তারপর আমি সুন্দর করে এই চিত্রটা আঁকবো, ইন্ডিকেট করব, ডিএনএ রেপ্লিকেশন এটা লিখবো, তারপরে বর্ণনা দিব যে এই প্রক্রিয়ার মাধ্যমে ডিএনএর দুটি সূত্রকের যে হাইড্রোজেন বন্ধন আছে এই হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে যায়, ভেঙে দুটি সূত্রক পরস্পর হতে বিচ্ছিন্ন হয়ে যায় এবং পুরাতন সূত্রকগুলো তাদের পরিপূরক নতুন সূত্রক গঠন করে। নতুন সূত্রক গঠনের সময় এর সাথে টি এর বন্ধন হয়, টি এর সাথে এর বন্ধন হয়, সি এর সাথে জি এর বন্ধন হয়, জি এর সাথে সি এর বন্ধন হয়, এর সাথে টি এর দ্বি বন্ধন হয়, সি এর সাথে জি এর 3 বন্ধন হয়। এভাবে পরিপূরক নতুন সূত্রক গঠিত হয়। তো এই প্রক্রিয়ার মাধ্যমে যে নতুন দুটি ডিএনএ সৃষ্টি হয় বা নতুন যে ডিএনএগুলোর সৃষ্টি হয় সেখানে একটি পুরাতন সূত্রক থাকে, একটি নতুন সূত্রক থাকে এবং পুরাতন সূত্রকই নতুন সূত্রকটি গঠন করে। এই জন্য এভাবে রেপ্লিকেশন প্রক্রিয়াকে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া বলা হয়। শেষ হয়ে গেল, এভাবে লিখে দিলেই হলো। 3-3 পাবো ইনশাল্লাহ। আচ্ছা, ওকে ফাইন। এখন যদি খ নাম্বারের মধ্যে আসে বা শর্ট কোশ্চেনে আসলো যে ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়াকে, ডিএনএ প্রতিলিপন বা অনুলিপন প্রক্রিয়াকে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া বলা হয় কেন? তো এরকম একটা প্রশ্ন আসতে পারে, ডিএনএ প্রতিলিপনকে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া বলা হয় কেন? একটা খ নাম্বারের প্রশ্ন হতে পারে। অথবা এমনিতেই প্রশ্ন দিতে পারে যে ডিএনএ অনুলিপন বলতে কি বোঝায়, ডিএনএ রেপ্লিকেশন বলতে কি বোঝায়, একটা খ নাম্বার প্রশ্ন। বা শর্ট কোশ্চেনে দিতে পারে ডিএনএ রেপ্লিকেশন বলতে কি বোঝায়। যদি খ নাম্বারে আসে, শর্ট কোশ্চেনে আসে, সেম বর্ণনাটা আমরা লিখবো, শুধু চিত্রটা দিব না, ব্যাস। গ নাম্বার এবং খ নাম্বারের ডিফারেন্সটা এখানে। যদি ডিএনএ প্রতিলিপন কাকে বলে, ডিএনএ প্রতিলিপন বলতে কি বোঝায়, ডিএনএ প্রতিলিপন কি, বা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতিকে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি বলা হয় কেন, যেটাই আসুক, খ নাম্বারে যদি আসে বা শর্ট কোশ্চেনে যদি আসে তাহলে শুধু বর্ণনাটাই দিয়ে দিব। আর গ নাম্বারে আসলে অতিরিক্ত চিত্রটা যুক্ত হবে। এনাফ ইনশাল্লাহ। তার মানে এটা খ নাম্বারের জন্য একটু বড় হয়ে যাবে লেখাটা, আর গ নাম্বারের জন্য একটু ছোট হয়ে যাবে। কোনো সমস্যা নেই, 3-3 পাবা, 2-2 পাবা ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ডিএনএ টেস্ট। এটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে কি ডিএনএ টেস্ট। এটা সাধারণত ঘ নাম্বারের জন্য ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যে ডিএনএ টেস্টের বর্ণনা দাও। কিসের বর্ণনা? ডিএনএ টেস্টের বর্ণনা। তো ডিএনএ টেস্টটা কি এটা আমাকে আগে বুঝতে হবে। ডিএনএ টেস্ট হচ্ছে পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে এমনভাবে সৃষ্টি করছে, প্রত্যেকটা জীবকে এমনভাবে সৃষ্টি করছে যে আমার ডিএনএর সাথে তোমার ডিএনএর গঠন একেবারে মিলবে না, আবার তোমার সাথে তোমার সন্তানের ডিএনএ মিলবে না, আমার সাথে আমার বাবার ডিএনএ একেবারে হুবহু মিলবে না। মানে প্রত্যেকটা জীবের ডিএনএ ইউনিক। এখন থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে, যত মানুষ ফিউচার আসছে, কারোর সাথে কারোরই মিলবে না হুবহু। এটাই হচ্ছে আল্লাহ তাআলা এত ব্যতিক্রমীভাবে এত সুন্দর করে সৃষ্টি করছে। যেমন আমাদের এই যে হাতের যে ছাপ, আমার হাতের ছাপের সাথে তোমার হাতের ছাপ মিলবে না। যত কোটি কোটি মানুষ আসছে, লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন কোটি কোটি মানুষ আসবে, কারো হাতের ছাপের সাথে কারো হাতের ছাপ মিলবে না। এত বৈচিত্র্যময় করে আল্লাহ তাআলা মানুষকে বানাইছে, কত সুন্দর করে বানাইছে। তাহলে এই যে জাস্ট আমি যে ইউনিক, আমার ডিএনএটা ইউনিক, এটা টেস্ট করা। যেমন ধরো আমি চুরি করতে গেছি, ধরো আমি একটা চুরি করছি, বা হচ্ছে একটা লোক আর একটা লোককে খুন করে ফেলছে। এখন আসামি ধরা হবে, যে কিভাবে আসামিটা শনাক্ত করা হবে। বা একটা লোক পুড়ে গেছে, আগুনে পুড়ে এমনভাবে মারা গেছে যে তার মুখ চেনা যাচ্ছে না,
তাহলে এটা কার সন্তান, 2-3টা পরিবার আসছে যে আমার সন্তান, কাকে দিবে, তখন ডিএনএ টেস্ট করা হবে। ওই সন্তানের ডিএনএ টেস্ট করা হবে, আবার বাবা মার ডিএনএ টেস্ট করা হবে। বাবা মার ডিএনএর সাথে সন্তানের ডিএনএ 50% মিল থাকবে, আবার আমার ডিএনএর সাথে আমার ডিএনএর 100% মিল থাকবে। যেমন ধরো একটা অপরাধ স্থল, একটা ঘটনা ঘটছে, সেটা হলো কি, চোর হলে চুরি করতে গেছে, তো বাসায় ডাকাতি হয়েছে, তো ডাকাতি হওয়ার পরে তো তারা বাড়িওয়ালা এসে দেখে যে বাড়ির সব কিছু নিয়ে গেছে গা, একবার লন্ডভন্ড করে স্বর্ণ টাকা পয়সা সব নিয়ে গেছে। এখন কার নামে মামলা দিবে, কি একটা বিপদ। তো তোমার বাড়ি যদি চুরি হয়, তোমার মোবাইল যদি চুরি হয়, তোমার বাড়ির কোন সম্পদ কোথায় আছে, তোমার ঘরের সিন্দুকের কোন জায়গায় কি আছে, এটা কিন্তু তোমার আত্মীয় স্বজন জানে। একটা আননোন লোক তোমার বাড়ি চুরি করবে না, এটা মনে রাখবা। তোমার যে সম্পত্তি আছে আননোন লোক জানলো কেমনে, তুমি এই জায়গাতে একটা স্বর্ণ রাখছো সেটা জানলো কেমনে। তার মানে ঘরে যদি চুরি হয়, নিজ ঘরে যদি চুরি হয়, অবভিয়াসলি পরিচিত লোক চুরি করছে। কেউ যদি কাউকে ঘরের মধ্যে খুন করে, ধরো একটা দম্পতি নিজের রুমের মধ্যে খুন হয়ে গেছে, বা একটা পরিবারের একটা সদস্য তার বাসায় খুন হয়েছে, তার মানে তার পরিচিত জন তাকে খুন করছে। বা হচ্ছে কোনো একটা অকারেন্স হয়েছে, যার সাথে অকারেন্স হয়েছে সে কিন্তু জানে যে কারা কারা এটা করতে পারে, সন্দেহভাজনের মধ্যে কিন্তু হয়ে যাবে, কমন পড়বে। তো চুরি করতে গেছে, তার বাড়ি ডাকাতি হয়েছে, সে সন্দেহ করছে যে এই 10 জনের একটা লিস্ট করছে, যে এই 10 জনের ভিতর থেকে কেউ একজন চুরি করছে, এই ঘটনাটা ঘটাইছে, তার বাড়িতে ডাকাতি হয়েছে। তো তদন্ত কমিটি আসছে, পুলিশ আসছে, তদন্ত কর্মকর্তা যারা আছে, এরা এসে পুরো রুম সার্চ করে দেখছে যে একটা জায়গায় একটা চুইংগাম পরে আছে, চুইংগাম, এই যে পায়ে গেছে ক্লু। কারণ চোর যখন চুরি করতে আসছে মুখে চুইংগাম দিয়ে আসছে, কোনো কারণে যাওয়ার সময় এটা চুইংগামটা ফালায় গেছে রুমের মধ্যে, ওই চুইংগামের সাথে মুখের লালা লেগেছিল, ওই চুইংগামের মুখের লালার হলে ডিএনএ টেস্ট করছে। ডিএনএ টেস্ট করে এই যে মামলাটা দিছে, 10 জন 12 জন সন্দেহভাজন ব্যক্তি দিছে, এই 10 জন 12 জন ডিএনএ টেস্ট করা হয়েছে। দেখা গেছে যে একজনের ডিএনএর সাথে আর ওই চুইংগামের ডিএনএ মধ্যে হুবহু মিল পাওয়া গেছে। ও তাহলে তুই এই বাসায় ছিলি, তুই চুরি ঘটনার মধ্যে ছিলি, কারণ চুইংগামটা তুই এই বাসায় কি করস। দেন হচ্ছে ওর যখন ডিএনএ মিলে গেছে, তখন এই যে চোর পাওয়া গেছে, ওটা গ্রেপ্তার করছে, রিমান্ডার নিছে, সব তথ্য বেরিয়ে গেছে। তার মানে এই যেটা হলো ডিএনএ টেস্ট করে বের করা হয়েছে। এই যে তার যে মুখের লালার মধ্যে ডিএনএ আছে, ওই ডিএনএ টেস্ট করে দেখছে যে আমার লালার মধ্যে যে ডিএনএ, এটা তো আমার সাথে মিলবে, আর কারোর সাথে মিলবে না। কথা কি বুঝছো? তো এটা হচ্ছে, বা ধরো তুমি সন্দেহ করছো তার বাবারে, সাপোজ সন্দেহ করছো বাবারে, কিন্তু ঘটনা ঘটাইছে তার সন্তান, লালাটা হলো তার সন্তানের, তাহলে বাবার যে ডিএনএ ওইটার সাথে এটার 50% মিল পাওয়া যাবে। তাহলে 50% মিল মানে কি, তোর সন্তান ওইটারে বাবারে ধর, তাহলে এই যে বাবারে সন্দেহ করছে বাবারে, বাট 50% মিল পাওয়ার জন্য বোঝা গেল তার সন্তান এই ঘটনাটা ঘটাইছে। তো এটা হলো ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্টের মাধ্যমে চোর ধরা যাবে, মৃত ব্যক্তিকে শনাক্ত করা যাবে, তারপরে হচ্ছে এই যে ধর্ষককে শনাক্ত করা যাবে। যেমন কোনো মহিলার চোখ বন্ধ করে তাকে ধর্ষণ করছে, হতে পারে না? তো এখন ওই মহিলাকে যে ধর্ষণ করছে তার ডিএনএগুলো তার শরীরের মধ্যে আছে, বা আলামত অবশ্যই আছে, ওই ডিএনএ টেস্ট কইরা, মহিলার চোখ বন্ধ ছিল তাতে কি, ওই ডিএনএ টেস্ট করে এখন তাকে বের করবে। এটা হলো ডিএনএ টেস্ট। তাহলে ডিএনএ টেস্ট হচ্ছে, ডিএনএ টেস্টের জন্য প্রথমে নমুনা দরকার। যেমন একটা মেয়ে, ওই যে আমাদের ইয়াতে মাইলস্টোনের যে ট্র্যাজেডি হইল, আগুনে পুড়ে মারা গেল অসংখ্য স্টুডেন্ট, তখন এমনভাবে পুড়া গেছে যে মুখ হাত টাত কিছুই, একটা শুধু গোস্তের পিণ্ড হয়েছে, সব পুড়ে গেছে। এখন 2-3টা পরিবার আসছে যে আমার সন্তানকে পাচ্ছে না, তো এই লাশটা কার কাছে হ্যান্ড ওভার করবে? তাহলে কী করবে, এই যে মাংসপেশি আছে এটা নিয়ে ডিএনএ টেস্ট করবে। বাবা মার যে ডিএনএ, এখন ওই 3টা পরিবার আসছে, 3টা পরিবারে বাবা মার ডিএনএ টেস্ট করবে, দেখা যাচ্ছে সন্তানের সাথে বাবা মার 50% মিল পাওয়া যাবে। তো যাদের সাথে 50% মিল পাওয়া যাবে তাদের সন্তান তাদের কাছে হ্যান্ড ওভার করে দেবে। তো এটা হলো ডিএনএ টেস্ট। চোর ধরা যাবে, তারপরে মৃত ব্যক্তি শনাক্ত করা যাবে, তারপরে হচ্ছে তোমার যেমন হচ্ছে বাংলাদেশে রিসেন্টলি একটা ঘটনা ঘটছে,
সেটা হলো যে একজন রাজনীতিবিদ ছিলেন, তার অনেক সম্পত্তি ছিল। এখন হলো যে সে মারা গেছে। এখন হচ্ছে যে একটা মেয়ে আসছে, সে দাবি করছে যে সে তার বাবা ছিল। তাহলে সে যদি তার বাবা হয় তাহলে সে সম্পত্তির অধিকারী পাবে। তো এখন সেই লোক তো মারা গেছে, তো দেন তার কবরের মধ্যে যে হাড্ডি আছে, ওই হাড্ডি এনে ডিএনএ টেস্ট করছে এবং ওই মেয়ের ডিএনএ টেস্ট করছে, করে দেখে যে ডিএনএ 50% মিল পাওয়া যায়। তার মানে সে হলো তার আসলে মেয়ে। তো এই যেভাবে যে লিগেল সন্তান কিনা এটাও ডিএনএ টেস্টের মাধ্যমে কি করা যায়, বের করা যায়। তো আমরা এখন জাস্ট জানছি টোটাল বিষয়টা। এখন আমরা দেখব যে ডিএনএ টেস্টটা কিভাবে করে সেটা আমরা দেখব। তো ডিএনএ টেস্টের জন্য প্রথম স্টেপ হচ্ছে কি করতে হবে, নমুনা সংগ্রহ করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে কি, নমুনা সংগ্রহ। তো নমুনা সংগ্রহ মানে কি, নমুনাগুলা কি হইতে পারে, যেমন এই যে বললাম মাংসপেশি নমুনা, মুখের লালা এটা নমুনা, তারপরে হচ্ছে মাথার চুল এটা নমুনা, তারপরে হচ্ছে এই যে হাড্ডি নমুনা মানে শরীরের অংশ, তারপরে হচ্ছে যেমন স্পাম বীর্য যেটা, হ্যাঁ, যেমন ধর্ষকের ক্ষেত্রে ওই নমুনা ওইটা দিয়ে তখন টেস্ট করা যাবে। এই যেগুলো হচ্ছে কি নমুনা। তাহলে প্রাথমিক স্টেপে হচ্ছে নমুনা সংগ্রহ করা হবে। তাহলে নমুনা সংগ্রহ করলাম। এখন এই নমুনা সংগ্রহ করার পর কি করবে, এই নমুনাটা যে নেওয়া হলো এই অংশগুলোর মধ্যে মূল টার্গেট হচ্ছে আমার ডিএনএটা দরকার। তো সরাসরি তো আর ডিএনএ নিতে পারবে না, মাংসপেশি নিবে, মুখের লালা নিবে, বীর্য নিবে, বা হচ্ছে তোমার এই যে নখ নিবে, চুল নিবে, এগুলা হচ্ছে নমুনা। নিয়ে এগুলার ভিতর থেকে নমুনা থেকে ডিএনএটা কি করবে, ডিএনএটাকে আলাদা করা হবে। তাহলে পরবর্তী স্টেপ হচ্ছে কি, নমুনা থেকে ডিএনএ পৃথক করা হবে, পৃথক করা হয়। এটা হলো 2 নাম্বার স্টেপ। তৃতীয় স্টেপে গেলে তার মানে আমি নমুনা থেকে ডিএনএগুলো আমি পাইছি, ডিএনএগুলো আলাদা করা হয়েছে। এখন ডিএনএগুলাকে হচ্ছে ছোট ছোট টুকরায় কাটা হবে। ডিএনএগুলাকে কি করবে, ছোট ছোট টুকরা করবে। ডিএনএকে ছোট ছোট টুকরা করা হবে, ডিএনএকে ছোট ছোট টুকরা করা হয়। তো ডিএনএ কাটার জন্য, ডিএনএকে কেটে কেটে ছোট ছোট টুকরা করার জন্য এক ধরনের এনজাইম প্রয়োজন হয়, সেটাকে বলা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। কি এনজাইম, সেটাকে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম। এই রেস্ট্রিকশন এনজাইম দ্বারা ডিএনএগুলোকে কেটে ছোট ছোট টুকরায় পরিণত করা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে ডিএনএর যে ছোট ছোট টুকরা করা হলো, এখন কিছু হবে একেবারে ছোট টুকরা, কিছু হবে একটু বড়, তার চেয়ে বড় এরকম। তো এদেরকে দৈর্ঘ্য অনুসারে বিভিন্ন ব্যান্ড আলাদা করা হবে, ঠিক আছে। দৈর্ঘ্য অনুসারে এর পরবর্তী স্টেপ যেটা, সেটা হলো দৈর্ঘ্য অনুসারে বিভিন্ন ব্যান্ড আলাদা করা হবে। দৈর্ঘ্য অনুসারে বিভিন্ন ব্যান্ড আলাদা করা। এটা হলো পরের স্টেপ। আচ্ছা, এরপরে হচ্ছে এটাতে এক ধরনের আলো ফেলা হবে। এই যে ডিএনএকে ছোট ছোট টুকরা করা হলো, টুকরা করে দৈর্ঘ্য অনুসারে যে ডিএনএ ব্যান্ডগুলো আলাদা করা হলো, এই প্রক্রিয়াটাকে কি বলে, ইলেকট্রোফরেসিস প্রক্রিয়া। এটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রোফরেসিস প্রক্রিয়া বলা হয় এটাকে কি বলা হয়, ইলেকট্রোফরেসিস। এই যে ইলেকট্রোফরেসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ব্যান্ডগুলোকে আলাদা করা হলো। এর পরবর্তীতে এখানে আলো ফেলা হবে। এই ব্যান্ডগুলোর উপর এক ধরনের আলো ফেলা হয়। আলো ফেলার প্রক্রিয়াটাকে বলে অটো রেডিওগ্রাফ পদ্ধতি। অটো রেডিওগ্রাফ পদ্ধতিতে আলো ফেলা হবে। যদি আলো ফেলা হয় তখন এই ডিএনএগুলোকে বিভিন্ন কালার দেখা যাবে, দৃশ্যমান হবে। ডিএনএর উপরে আলো ফেললে বিভিন্ন কালার দেখা যাবে, দৃশ্যমান ডিএনএগুলোকে তখন শনাক্ত করা হবে। দৃশ্যমান ডিএনএ শনাক্ত করা হবে বা দৃশ্যমান ডিএনএ সারিগুলা নির্ণয় করা হবে।
সারি নির্ণয় করা হবে। এবং পরবর্তীতে এই যে ডিএনএর যে কি কি কালার দিচ্ছে সারিগুলা, এই কালারের উপর বেস করে নমুনাটা শনাক্ত করা হবে। নমুনা শনাক্তকরণ। তাহলে এই যে দৈর্ঘ্য অনুসারে যে ব্যান্ডগুলো আলাদা করছে, এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? ইলেকট্রোফোরেসিস। আর এই প্রক্রিয়াতে এই যে ব্যান্ডগুলোর মধ্যে আলো ফেলবে, আলো ফেলার প্রক্রিয়াটাকে কি বলে? অটো রেডিওগ্রাফ। অটো রেডিওগ্রাফ। অটো রেডিওগ্রাফ পদ্ধতিতে আলো ফেলা হবে, দৃশ্যমান ডিএনএ সারিগুলা নির্ণয় করা হবে। এবং হচ্ছে এটার যে কালার দিচ্ছে, কি ধরনের কালার দিচ্ছে, এটার উপর বেস করে নমুনাটা শনাক্ত করা হবে। তাহলে আমার ডিএনএর সাথে আমি যে লালাটা ফেলিয়ে আসছিলাম চুইনগামের মধ্যে চুরি করার সময়, এখন আমার লালা নিয়ে টেস্ট করে দেখছে ওই লালার সাথে এই যে নমুনা শনাক্ত করা হবে 100% মিল পাওয়া যাচ্ছে। যদি 100% মিল পাওয়া যায়, তার মানে ওইটা আমিই ছিলাম। ঠিক আছে? আচ্ছা, এটা হলো নমুনা শনাক্তকরণ। তাহলে ওই যে কি করবে? ওই কালার ম্যাচিং করবে, যে কালার যেভাবে সিকোয়েন্সে কালারটা দিচ্ছে, আমার ডিএনএটা ওই একই সিকোয়েন্সে সেম কালারটা দিচ্ছে। ঠিক আছে? এখন হচ্ছে যেমন একটা লোক পুড়ে গেছে, মাইলস্টোন ট্র্যাজেডির একটা ছেলে পুড়ে একবার মাংসপিণ্ড পড়ে আছে। এখন বাবার মাংসপিণ্ডের সাথে ডিএনএ টেস্ট করছে, যেরকম কালার দিচ্ছে সন্তানেরটার সাথে ওই সিকোয়েন্সে 50% মিল পাওয়া যাচ্ছে। তাহলে বুঝতে হবে যে 50%। বা আরেকজন আসছে, তার সাথে ধরো 30% বা 25% মিল পাওয়া গেছে, তার মানে সে তার সন্তান না। আমার সাথে তোমার 30 to 25% এমনি মিল পাওয়া যাবে যে কোনো মানুষের সাথে মানুষের। বাট বাবার সাথে সন্তানের মধ্যে 50% মিল পাওয়া যাবে, মিনিমাম 50%। আর তোমার ডিএনএর সাথে তোমার ডিএনএ 100% মিল পাওয়া যাবে। ঠিক আছে? তো এটা হলো পদ্ধতি। তো এটা হলো এই যে আমি চিত্রটা কি? চিত্র হচ্ছে ডিএনএ টেস্টের হচ্ছে বিভিন্ন ধাপের ছক। এখন ডিএনএ টেস্ট মাথায় রাখবে, এটা আসবে ঘ নাম্বারের জন্য, অথবা গ নাম্বারে, বেশিরভাগ ক্ষেত্রে ঘ নাম্বারে আসবে। যে অপরাধী শনাক্তকরণ বা হচ্ছে সুষ্ঠু বিচারের জন্য যে প্রক্রিয়াটা করা হয়, বা সন্তানের বৈধতার জন্য যে পরীক্ষাটা করা হয়, সেটার বর্ণনা দাও। বা উদ্দীপক দিয়ে দিল যে রফিকের বাসায় চুরি হয়েছে, তো চুরির সময় আলামত স্বরূপ মাথার চুল পাওয়া গেছে, বা একজন একজনকে হত্যা করছে, তো হত্যা করার সময় তো ধস্তাধস্তি মারামারি হয়, চুল ধরে টানাটানি হয়েছে, লাশের হাতের মধ্যে এই যে মুঠির মধ্যে চুল পাওয়া গেছে। ঠিক আছে? তো এখন হচ্ছে যে এটা বিচার কিভাবে হবে বা সুষ্ঠু বিচার কিভাবে সে পাবে, এটার পদ্ধতিটা বর্ণনা করো। তাহলে এটা হচ্ছে মূলত কি? ডিএনএ টেস্ট। তাহলে তুমি সরাসরি দিবা যে অপরাধী শনাক্তকরণ বা হচ্ছে উদ্দীপকে যেটা থাকবে, এটার উপর বেস করে যে পদ্ধতির কথা বলা হয়েছে, এটাকে ডিএনএ টেস্ট বলা হয়। নিচে ডিএনএ টেস্টের বর্ণনা দেওয়া হলো। তারপরে এখানে ব্লক ছকটা দিবা, এই যেভাবে ছকটা উল্লেখ করবা, করার পরে বর্ণনাটা দিবা। তো যখন এই ছকটা থাকবে, তখন বর্ণনা ছাড়ার পড়বে না, এখানে দেখে তোমাকে ফুল মার্কস দিয়ে দিবে। ঠিক আছে? তো এটা হলো তোমাদের বইয়ের মধ্যে যে বর্ণনাটা আছে, একটু জটিল করে বর্ণনা দেওয়া আছে, কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে। আমি তোমাকে জাস্ট সহজ করে দিছি। এভাবেই তুমি বর্ণনাটা লিখবা। কিভাবে লিখবা? যে প্রথমে অপরাধ স্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়। নমুনা হিসেবে মাথার চুল, মাংসপেশি, মুখের লালা, বীর্য, রক্ত, এগুলো হচ্ছে নমুনা। তো নমুনাগুলো সংগ্রহ করার পরে ডিএনএ টেস্ট ল্যাবের মধ্যে নমুনা থেকে ডিএনএগুলোকে পৃথক করা হয়, এবং ডিএনএগুলোকে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা অনেকগুলো দৈর্ঘ্য অনুসারে বিভিন্ন ছোট ছোট টুকরায় পরিণত করা হয়। পরবর্তীতে ইলেকট্রোফোরেসিস প্রক্রিয়ার মাধ্যমে ডিএনএর এই ছোট ছোট দৈর্ঘ্য অনুসারে ডিএনএ টুকরাগুলা বিভিন্ন ব্যান্ড আলাদা করা হয়, এবং অটো রেডিওগ্রাফ পদ্ধতিতে এই ব্যান্ডের ভিতরে আলো ফেলা হলে দৃশ্যমান ডিএনএর সারিগুলা নির্ণয় করা হয়, এবং এই দৃশ্যমান ডিএনএর সারিগুলার উপর ভিত্তি করে নমুনা শনাক্ত করা হয়। এভাবে অপরাধীর ডিএনএর সঙ্গে বা হচ্ছে নির্ধারিত ব্যক্তির ডিএনএর সঙ্গে নমুনার ডিএনএ হচ্ছে যদি একই ব্যক্তি হয়, তাহলে হচ্ছে 100% মিল পাওয়া যাবে, আর বাবা মার সাথে সন্তানের ডিএনএর মধ্যে 50% মিল পাওয়া যাবে।
এভাবেই হচ্ছে ডিএনএ টেস্টের মাধ্যমে অপরাধী শনাক্ত করা হয়, বা উদ্দীপকের উপর বেস করে তুমি কথাটা বললা, ফিনিশিং করে দিলা, ব্যাস হয়ে গেল। তো এটার জন্য ফুল মার্কস পাওয়ার জন্য আমি বারবার বলতেছি, এটাতে ঘতে ফুল মার্কস পাওয়ার জন্য অবশ্যই তোমাকে এই ছক দিতে হবে, এই ছক দিবা, এই ছক দিবা, তাইলে হচ্ছে এটা ভালো হবে। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে আজকের ক্লাসটা এ পর্যন্তই ছিল। তাহলে আজকে আমরা কী কী আলোচনা করছি একটু রিভিউ করি। আমাদের আজকে আলোচনার মধ্যে কী কী ছিল, আমরা জিন কাকে বলে সেটা বললাম, যে জীবের দৃশ্যমান এবং অদৃশ্যমান সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একককে জিন বলা হয়। জিন হচ্ছে দুই প্রকার, প্রকট জিন এবং প্রচ্ছন্ন জিন। যে কারণে যে জিনগুলো বৈশিষ্ট্য প্রকাশ পায়, দৃশ্যমান থাকে, এটা হলো প্রকট জিন, যেটা অদৃশ্য থাকে, গোপন অবস্থায় থাকে, এটা হলো প্রচ্ছন্ন জিন। আচ্ছা, আর জিনটার আগে নাম ছিল ফ্যাক্টর, যেটা আবিষ্কার করছে হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। কত সালে জানি? 1866 সালে। আচ্ছা, তারপরে আমরা পড়লাম হচ্ছে মেন্ডেল হচ্ছে বংশগতিবিদ্যার জনক। মেন্ডেলকে কেন বলা হয়? উনি প্রথম জিনটার নাম দিয়েছিলেন হচ্ছে কি ফ্যাক্টর। আচ্ছা, পরবর্তীতে মেন্ডেলের যে প্রথম সূত্র সেটার আমরা ব্যাখ্যা করার চেষ্টা করলাম, সেটার অনুপাত হয় হচ্ছে 3:1, এবং হচ্ছে চেকার বোর্ডের মাধ্যমে কিভাবে করে সেটাও আমরা দেখাইলাম, কিভাবে পরীক্ষার মধ্যে লিখবো সেটাও আমরা দেখাইলাম। এর পরবর্তীতে আমরা জানলাম ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, যে বৈশিষ্ট্যগুলা ডিএনএ থেকে আরএনএতে স্থানান্তরিত হয়, আরএনএ থেকে প্রোটিনে স্থানান্তরিত হয়, প্রোটিনই মূলত বৈশিষ্ট্য কী করে? প্রকাশ করে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ডিএনএ প্রতিলিপন পড়লাম, বা ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপন পড়লাম, এবং এটাকে কেন অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া বলা হয়, ডিএনএ রেপ্লিকেশনকে, সেটাও আমরা জানলাম। এবং পরবর্তীতে হচ্ছে আমরা ডিএনএ টেস্ট জানলাম। তো ডিএনএ টেস্টের ক্ষেত্রে ব্লক চিত্রের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করলাম। তো আশা করি প্রত্যেকটা টপিক ভালো লেগেছে। ঠিক আছে, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।